It is my distinct privilege to serve as your host tonight for this highly anticipated session on a cornerstone of evidence-based medicine and public health research, systematic review and meta-analysis, principles and practices. We are incredibly honored to have an exceptional expert to guide us through this complex subject today. Dr. Mohammad Ilahi Khandekar. He is a renowned governance and policy expert at the Bangladesh Center for Health Studies and the Honorable Supervisor for the Center for Biohealth Research Bangladesh. Whether you are a novice researcher looking to refine your methodologies or a student embarking on your first review, tonight's session promises to deliver invaluable practical insights. Without delaying any further, I invite our esteemed facilitator to take the floor. Dr. Khandekar, the floor is yours. Thank you for your nice anchoring. It is really immensely pleasure to in front all of you to deliver my presentation regarding the systematic review and meta-analysis. Really, though it's a very difficult task in the research field, but I am giving my best level how it complexity turn into clarity. Thank you for all participants. I'm starting my presentation regarding systematic review. Thank you. আমি both মেথডই ইউজ করতে চাচ্ছি। আজকে আমাদের যে প্রেজেন্টেশনটা হবে সেটা হচ্ছে both মিডিয়াম বাংলা এবং ইংলিশে ইউজ করব ফর দ্য কনভিনিয়েন্ট পারপাস। আমাদের যে প্রেজেন্টেশনের টপিক হচ্ছে সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিস, প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিস। Systematic review and meta-analysis, really it's difficult in research field. আমি এজন্য সরাসরি সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি ছোট করে একটা স্টোরি টেলিং করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন why diamond is very much precious stone in the world. এই ডায়মন্ড প্রেশাস স্টোন হওয়ার কারণ হচ্ছে কারণ ডায়মন্ড যখন র হিসেবে থাকে রাফ ডায়মন্ডকে যখন পলিশিং করা হয় সেক্ষেত্রে এটা ডিফারেন্ট একটা রিগোরাস প্রসেসের মধ্য দিয়ে যায়। সেটা ইট স্টার্টস ফ্রম মাইনিং, সর্টিং, ক্লিভিং, রুটিং অর কাটিং, ইভেন দ্য পলিশিং, দেন দ্য গ্রেডিং, দেন দ্য ফাইনাল স্টেজ উড বি দ্য জুয়েলারি সেটিং। আমরা যেটা সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিসে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালিসিস করে আমরা একটা ফাইনালি এন্ড রেজাল্ট হিসেবে আমরা উই গট এ ডায়মন্ড। তা ডায়মন্ড যেহেতু ন্যাচারালি স্টোন থেকে রাফ স্টোন থেকে যেভাবে জ্যাম স্টোনে কনভার্ট করার ক্ষেত্রে একটা রিগোরাস প্রসেস থাকে, সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রেও সেম একটা রিগোরাস প্রসেস থাকে। এখন আমি চাচ্ছি আপনাদেরকে এই প্রক্রিয়ায় ডায়মন্ড পাওয়ার জন্য আপনাদেরকে কিছুটা সময় বা আপনাদেরকে কিছুটা এই কষ্টসাধ্য বিষয়গুলোকে সহজবোধ্য করার চেষ্টা করব। আমরা এখানে আসি, হোয়াট ইজ সিস্টেমেটিক রিভিউ। আমরা ইউজুয়ালি যারা নভিস রিসার্চার অর যারা নিউফাইট অথবা মিড লেভেল অথবা অ্যাডভান্স লেভেলের রিসার্চার, তারা অল আর ভেরি মাচ নোন অ্যাবাউট দ্য লিটারেচার রিভিউ। What is about the systematic review? A systematic review is a type of literature review that collects and critically analyzes multiple research studies or published article. আমরা সিস্টেমেটিক রিভিউতে যে কাজটা করে থাকি, যেমন আমরা যখন লিটারেচার রিভিউ করি সেক্ষেত্রে আমরা শুধু আমাদের যে রিসার্চ টপিক বা রিসার্চ টাইটেল, সেই টাইটেলটার উপরে বেসিস করে আমরা লিটারেচার রিভিউটা করি। আর আমরা যখন সিস্টেমেটিক রিভিউ করি আমরা অন দ্য বেসিস অফ রিসার্চ কোশ্চেন, আমাদের অনেকগুলো পাবলিশড আর্টিকেল থাকে, সেই পাবলিশড আর্টিকেল গুলোকে একটা রিগোরাস প্রসেসের মধ্যে আমরা সেই প্রক্রিয়াগুলোতে আসবো কিভাবে কাজটা করি, দেন আমরা একটা ফাইনালি ডায়মন্ড, আমরা উই আর গেটিং ডায়মন্ড বাই সিস্টেমেটিক রিভিউ।
A review of existing studies is often quicker and cheaper than embarking on a new study. সিস্টেমেটিক রিভিউটা এটা আসলে একটু কুইকার, কারণ আমরা যেহেতু অনেকগুলো স্টাডিকে পাবলিশড আর্টিকেল নিয়ে কাজ করি, প্রতিটা পাবলিশড আর্টিকেল এটা কিন্তু একটা পেইনস্টেকিং প্রসিডিউরের মধ্যে দিয়ে যায়। সেই তুলনায় আমরা বলবো সিস্টেমেটিক রিভিউটা it's a quicker and cheaper rather than the new study. Systematic review of randomized control trial are key in the practice of evidence-based medicine and evidence-based policy making. আমরা আমাদের যে মেডিসিন প্র্যাকটিস হয়, আমরা ইউজুয়ালি অনেক ক্ষেত্রে এটা অ্যাজাম্পশন বেসড হয়ে থাকে, অথবা ক্লিনিক্যাল এক্সপার্টাইজ কনসেনসাস বেসড হয়। কিন্তু সেখান থেকে আমরা যদি এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করতে চাই, তাহলে আমাদেরকে এভিডেন্স সিনথেসিস করতে হয় থ্রু সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। আরেকটা আমাদের কাজ হচ্ছে এভিডেন্স বেসড পলিসি মেকিং। আমাদের দেশে ইউজুয়ালি পলিসি মেকিং আর অ্যাজাম্পশন বেসড, বাট আমরা চাচ্ছি এখানে একটা প্যারাডাইম শিফট হয়ে সেটা অ্যাজাম্পশন বেসড টু এভিডেন্স বেসড পলিসি মেকিং এ আসছে। আমরা এখানে হোয়াট আর দ্য রেশনাল অফ দি সিস্টেমেটিক রিভিউ, আমরা বলছি যদি আমরা আমাদের যে পলিসিস, মেক পলিসিস, প্ল্যান রিসার্চ এজেন্ডাস, কম্পেয়ার স্ট্র্যাটেজিস ফর ইফেক্টিভনেস, রিজলভ conflicting results, prevent unnecessary studies. These are the actual rationale for the systematic review. আমরা যদি একটা ভালো পলিসিস, প্ল্যান, প্রোগ্রাম, আমরা যদি স্টাডির ওভারল্যাপিং বা ডুপ্লিকেসিকে অ্যাভয়েড করতে চাই, অ্যাকুরেসিকে বা কনসাইজ করতে চাই, তাহলে আমাদেরকে একটা সিস্টেমেটিক রিভিউ করতে হয়। এখানে হচ্ছে একটা সিস্টেমেটিক রিভিউর কমন স্টেজেস। সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে আমরা একটু আগে যেটা বলছিলাম যে লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ফোকাস করি রিসার্চ টাইটেল বা রিসার্চ টপিক, আর সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ফোকাস করি সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন, যে আমাদের যে স্টাডির রিসার্চ কোশ্চেনটা। তা প্রথমে আমরা বলি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো ফ্রম দ্য রিসার্চ, সেখানে রিসার্চ কোশ্চেন ফোকাস থাকে। হোয়াট স্টাডিজ উড হেল্প, দ্যাট মিনস দ্য ইনক্লুশন ক্রাইটেরিয়া বেসড অন সাম ক্রাইটেরিয়া, আমরা কোন ইনক্লুশন ক্রাইটেরিয়া গুলোকে নিয়ে যে স্টাডি গুলোকে আমরা ইনক্লুড করব সেই ইনক্লুশন ক্রাইটেরিয়াটাকে দেখবো। দেন হাউ ডু উই লোকেট দিস, আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজিতে যাই, সেটা হচ্ছে আমরাকে বলি সার্চ স্ট্র্যাটেজি অ্যান্ড স্ক্রিনিং। এ ব্যাপারে আমরা প্রতিটা স্টেপ একটু পরে ডিটেল করব। দেন হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু ফ্রম ইচ স্টাডি, আমরা ডেটা এক্সট্রাকশন বলি, যে আমরা আমাদের স্টাডির জন্য মেটা অ্যানালাইসিসের জন্য আমরা যেভাবে ডেটাটা এক্সট্রাক্ট করব সেই ডেটা এক্সট্রাকশন। দেন হাউ ডু উই অ্যাসেস দেম, আমরা তার যে কোয়ালিটি অ্যান্ড রিলেভেন্সিটা নিয়ে আমরা দেখবো। দেন হচ্ছে হাউ ক্যান উই ইন্টিগ্রেট দেম টু অ্যান্সার দ্য কোশ্চেন, আমরা যে আমাদের যে রিসার্চ কোশ্চেনটা থাকে, আমাদের আলটিমেট গোল হচ্ছে টু অ্যান্সার দ্য কোশ্চেন্স। টু অ্যান্সার দ্য কোশ্চেনের জন্য আমরা এই পার্টটাকে বলি সিনথেসিস। আপনারা এটা নিশ্চয়ই সবাই জানেন, লিটারেচার আমরা যখন রিসার্চের ক্ষেত্রে আমরা যে পার্টটাকে থিসিস বলে থাকি, থিসিসের মধ্যে আমরা একটা কনজেকচারাল রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা একটা রিলেশনশিপ দেখার চেষ্টা করি, সেটা টেস্ট করি, সেটা যখন থিসিস হয়। আর সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে আমরা এটাকে সিনথেসিস বলি। সিনথেসিস নিয়ে আমরা পরে আরো আলোচনা করব। এটা হচ্ছে আমরা যখন একটা সিস্টেমেটিক রিভিউ কন্ডাক্ট করব, আমাদেরকে একটা প্রিজমা 2020 চেকলিস্টের মধ্য দিয়ে যেতে হয়। এটা একেবারে ওভারভিউ, আপনারা এটা দেখে খুবই অ্যাম্বিগুইটি তৈরি করার দরকার নেই। আমি জাস্ট কিছু পয়েন্টগুলো আপনাদেরকে বলছি, যে একটা চেকলিস্টের মধ্যে আমাকে একটা টাইটেল লাগবে, অ্যাবস্ট্রাক্ট লাগবে, ইন্ট্রোডাকশন লাগবে, মেথডস লাগবে, রিপোর্টিং বায়াস অ্যাসেসমেন্ট লাগবে, সার্টেনটি অ্যাসেসমেন্ট লাগবে। জাস্ট শুধু এই নামগুলো দিচ্ছি, পরে আমরা এটা ডিটেল করব। দেন আমরা যে রেজাল্ট পাবো, রেজাল্টস, তারপরে আমরা সেটা রিপোর্টিং করব, বায়াসেস এন্ড সার্টেনটি। রিসার্চের ক্ষেত্রে আপনারা জানেন যে বায়াস খুবই একটা ক্রুশিয়াল ইস্যু, কারণ প্রতিটা বায়াসের জন্য বা কনফাউন্ডিং এর জন্য রিসার্চের রেজাল্টটাকে অনেক সময় ডেভিয়েশন করে ফেলে। সেই কারণে আমরা বায়াস কিভাবে ডিভাইসিং স্ট্র্যাটেজি করবো সেই জায়গাটা থাকবে।
ডিসকাশন থাকবে এন্ড আদার ইনফরমেশন। এটা হচ্ছে একটা প্রিজমা 2020 চেকলিস্ট, যে আমাকে এই চেকলিস্ট ধরে প্রতিটা পয়েন্টে পয়েন্টে কাজ করতে হবে আমার একটা সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালিসিসের জন্য। এটা হচ্ছে একটা সিস্টেমেটিক রিভিউ প্রসেস। ইট স্টার্টস ফ্রম দ্য ডিফাইন রিসার্চ কোশ্চেন, দেন সার্চ ফর দ্য রিলেভেন্ট স্টাডিজ, স্ক্রিন ফর স্টাডিজ ফর ইনক্লুশন, এক্সট্রাক্ট ডেটা, অ্যানালাইজ ডেটা, ইন্টারপ্রিট রেজাল্ট। আমরা এখানে যে পার্টটা দিচ্ছি যে ফ্রম কোয়েশ্চেন টু কনক্লুশন, আলটিমেটলি আমরা রিসার্চ কোশ্চেনের মাধ্যমে সিস্টেমেটিক রিভিউটাকে স্টার্ট করব, দেন আমরা যে একটা এভিডেন্স সিনথেসিস করব, কনক্লুশনটা ড্র করব, বিল্ডিং এভিডেন্স ফর বেটার ডিসিশন। আমরা কিন্তু আলটিমেটলি আমাদের ডিসিশনটা যেন আমরা বেটার ডিসিশন এবং বেটার পলিসিস, বেটার প্ল্যানস তৈরি করতে পারি, সেই জন্য আমাদের উদ্দেশ্য। এটা হচ্ছে একটা হাইরার্কিস অফ এভিডেন্স। এটা আপনারা যারা রিসার্চের সাথে আর্লি, মিড লেভেল এবং অ্যাডভান্স লেভেলের রিসার্চার তারা সবাই এটা জানেন যে রিসার্চ প্রথম যখন একেবারে এই পিরামিডে স্টার্ট করে সেটা লোয়ার টু হায়ার, যত আপনি লোয়ার টু হায়ারে যাবেন তত কোয়ালিটি অফ এভিডেন্সটা বেশি হবে, এবং আপনি যখন লোয়ার টু হায়ারে আসবেন রিস্ক অফ বায়াসটা সেটা কমে আসবে। আমরা যদি লোয়ার টু হায়ারে যাই সেখানে আমরা দেখছি যে এক্সপার্ট ওপিনিয়ন, সেখানে আমাদের মেকানিস্টিক স্টাডিজ, কেস রিপোর্ট, কেস স্টাডিজ, ক্রস সেকশনাল স্টাডিজ, সার্ভে, কেস কন্ট্রোল স্টাডিজ, কোহোর্ট স্টাডিজ, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, দেন হচ্ছে সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিস। তার মানে আপনারা যেটা দেখছেন যে এই পিরামিডের মধ্যে যখন আমরা পিরামিডের একেবারে টপ অফ দি পিরামিডে থাকবো, একটু প্লিজ মনে হচ্ছে আনমিউট করে নিলে ভালো হবে, কারো হয়তো মাইকটা প্লিজ। আমরা পিরামিডের উপরে একেবারে উপরে হচ্ছে সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিস। তার মানে দেখেন আমরা যখন পিরামিডের একেবারে উপরে সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিস করছি, সেই এভিডেন্সটা হচ্ছে আমার হায়ার এভিডেন্স হচ্ছে, এবং সেখানে বায়াসের চান্সটা কমে যাচ্ছে, সেখানে আমার যে বায়াসটা খুবই কম, আর আমার নিচের দিকে তত বায়াসের পরিমাণটা বাড়বে। এটা হচ্ছে হাইরার্কি অফ এভিডেন্স, আমরা যখন কিভাবে এভিডেন্সটাকে সিনথেসিস করি। এখানে সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিসের জন্য ইটস এ টিম ওয়ার্ক, ইটস নট এন ইন্ডিভিজুয়াল এফোর্ট। আপনার ইন্ডিভিজুয়াল এফোর্ট দিলেই যে সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালিসিসটা অনেক ভালো হবে, এটা ইট ডাজন্ট গ্যারান্টি ইউ। সেক্ষেত্রে আপনাকে একটা টিম অফ এফোর্ট দেওয়া দরকার। টিম এফোর্টের ক্ষেত্রে আমরা 4 ধরনের সাবজেক্ট ম্যাটার্স এক্সপার্টকে আমরা টিম মেম্বার হিসেবে রাখার জন্য বলে থাকি। সেখানে একজন থাকবেন কন্টেন্ট এক্সপার্ট, আপনি যে বিষয়টাতে সিস্টেমেটিক রিভিউ করবেন সেই সাবজেক্ট ম্যাটার্স এক্সপার্ট একজন থাকবেন। সাবজেক্ট ম্যাটার্স এক্সপার্ট যদি সেটা হেলথ ইস্যু হয় অবশ্যই মেডিকেল সায়েন্টিস্ট বা ডক্টর, যদি সোশ্যাল সায়েন্সের ইস্যু হয় সেখানে সোশিওলজিস্ট, বা পলিটিক্যাল সায়েন্সের হলে সেখানে পলিটিক্যাল সায়েন্টিস্ট। আমাকে একজন সাবজেক্ট ম্যাটার্স এক্সপার্ট লাগবে, কন্টেন্ট এক্সপার্ট। দেন একজন আমার মেথোডোলজিস্ট রাখবে। মেথোডোলজিস্ট হচ্ছে আমরা যে রিসার্চ মেথোডোলজি আছে সেই মেথোডোলজিতে আমরা একজন মেথোডোলজি এক্সপার্ট নিব, যে এখানে অনেক মেথোডোলজিক্যাল ইস্যুস আছে, সেই ইস্যুটা চেক করবেন হচ্ছে একজন মেথোডোলজিস্ট। দেন আমরা একজন বায়োস্ট্যাটিস্টিশিয়ানকে রাখবো, কারণ এখানে অনেক স্ট্যাটিস্টিক্যাল ফ্যালাসি আছে, স্ট্যাটিস্টিক্যাল ইস্যু আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে। সেই স্ট্যাটিস্টিক্যাল একুরেসির জন্য আমরা আমাদের রিসার্চ টিমে একজন বায়োস্ট্যাটিস্টিশিয়ান রাখবো। দেন আমরা রাখবো একজন লাইব্রেরিয়ান অথবা ইনফরমেশন টেকনোলজিস্ট। আমরা লাইব্রেরিয়ানকে কেন রাখতে চাই, কারণ এখানে অনেক প্রসিডিউর, এখানে অনেক হ্যাকস এবং টেকটিক্স আছে, যে আপনি যখন সার্চ স্ট্র্যাটেজিতে আপনি অনেক ডেটাবেসকে সার্চ করবেন, সেই ডেটাবেসকে সার্চ করে আপনি আপনার কিভাবে কাঙ্ক্ষিত জিনিসটাকে নিয়ে আসবেন, এই জন্য আপনি একজন এক্সপার্ট লাইব্রেরিয়ান অথবা ইনফরমেশন টেকনোলজিস্টের সহায়তা নিতে পারেন। আর আপনার এখানে মিনিমাম 3 জন মেম্বার থাকবে, 2 জন থাকবে ডেটা এক্সট্রাক্টর বা অ্যাসেসর, একজন থাকবে টাই ব্রেকার অথবা অ্যাডজুডিকেটর। যদি কোনো ইস্যুতে ডিসপিউট অ্যারাইজ করে যে 2 জন ডেটা এক্সট্রাক্ট করবে, সেক্ষেত্রে থার্ড পার্টি
তৃতীয় ব্যক্তি টাই ব্রেকার বা অ্যাডজুডিকেটর হিসেবে ডিসিশন নেবে। আমরা এখানে আসছি যে একটা রিসার্চ কোশ্চেনকে আমরা কিভাবে ডেভেলপ করব। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে রিসার্চ কোশ্চেন ডেভেলপ করার ক্ষেত্রে সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিসে ওয়ান অফ দ্য বেস্ট টুলস হচ্ছে পিকু ফ্রেমওয়ার্ক। এই পিকু ফ্রেমওয়ার্কটা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। পিকু, পি স্ট্যান্ডস ফর পপুলেশন, আই স্ট্যান্ডস ফর ইন্টারভেনশন, সি স্ট্যান্ডস ফর কম্পারিটর অর কম্প্যারিজন, ও স্ট্যান্ডস ফর আউটকাম। আমাদের এক্ষেত্রে এই পিকু ফরম্যাটে আপনাকে প্রথম এই রিসার্চ কোশ্চেনটাকে ফ্রেম করতে হবে। ফর্ম করার ক্ষেত্রে পপুলেশনে আমরা কি কি বোঝাচ্ছি? পপুলেশন, ইট কুড বি দ্য হিউম্যানস, গ্রুপ, কমিউনিটিস, ইনস্টিটিউশনস, সিস্টেম, সেক্টরস, ইভেন টু দ্য কান্ট্রিজ, it could be the population. What will be the intervention? Interventions that aim to adjust, to reduce, to stop or benefit from direct change. সেটা আমাদের ক্লাইমেট ইস্যুতে হইতে পারে বা সোশ্যাল ইস্যুতে হইতে পারে, হেলথ ইস্যুতে হইতে পারে। আমাদের যে মেডিকেল ইন্টারভেনশন অথবা ডেভেলপমেন্ট ইন্টারভেনশন, থেরাপিউটিক ইন্টারভেনশন, সেটা হচ্ছে ইন্টারভেনশন। এই ইন্টারভেনশনটাকে আমি একটা কম্পারেটর থাকবে যে আমি কিসের সাথে কম্পেয়ার করব। আমাদেরকে উই শুড কম্পেয়ার অ্যাপল টু অ্যাপল, নট অ্যাপেল টু ম্যাঙ্গো। যদি আমরা অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করতে পারি দেন আমাদের এই অ্যাসেসমেন্টটা অনেক বেশি একুরেট হবে। দেন আউটকাম, আউটকামের ক্ষেত্রে আমরা আমাদের আলটিমেট আউটকামটা কি চাচ্ছি। আপনারা এখানে সবাই নিশ্চয়ই জানেন যে সিস্টেম থিঙ্কিং এ একটা জিনিস থাকে যে আমরা ইনপুট, অ্যাক্টিভিটিস, আউটপুট, আউটকাম, আউটপুট, আউটকাম, ইম্প্যাক্ট, এই যে একটা চেইন, এই চেইনের মধ্যে আমাদের আউটকামে কি চেঞ্জ করছে এবং ইম্প্যাক্টে কি চেঞ্জ করছে, সেই ইম্প্যাক্টটা আমার বা আউটকামটাকে আমি ইনকর্পোরেট করব পিকু ফ্রেমওয়ার্কে। রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে এটা আমার একটা রিসেন্টলি স্টাডি করা সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালিসিসের উপরে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হার্ডশিপের উপরে। আমি আপনাদের জন্য এই কনভিনিয়েন্ট পারপাসে 2-4টা রিসার্চ কোশ্চেন আমি শেয়ার করছি। যেমন আমার যে সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালিসিস ছিল, সেখানে একটা রিসার্চ কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য আউট অফ পকেট হেলথ কেয়ার পেমেন্ট এমাং হাউসহোল্ডস ইন বাংলাদেশ। যে আমাদের বাংলাদেশের প্রতিটা হাউসহোল্ড কি পরিমাণ আউট অফ পকেট পেমেন্ট সে নিজে বিয়ার করে, ইনকার দ্য হেলথ কেয়ার কস্ট, সে বহন করতে গিয়ে নিজের আউট অফ পকেট থেকে কত দিচ্ছে। এটা আমরা একটা আমাদের প্রশ্ন ছিল। দেন ছিল, হোয়াট ইজ দ্য পুলড প্রিভিলেন্স অফ ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার ইন বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে বাংলাদেশের প্রতিটি হাউসহোল্ড যে পরিমাণ এক্সপেন্স করে, যদি তার 10% উপরে শুধু হেলথ কেয়ার এক্সপেন্ডিচার সে স্পেন্ড করে, সেটাকে আমরা ক্যাটাস্ট্রফিক হেলথ কেয়ার এক্সপেন্ডিচার বলি। তা আমরা সে প্রশ্নটা রাখছিলাম যে ক্যাটাস্ট্রফিক হেলথ কেয়ার এক্সপেন্ডিচারের হাউসহোল্ডের সংখ্যাটা কত। দেন আমরা আরেকটা আমাদের প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য পুলড ইনসিডেন্স অফ ইম্পোভারিশমেন্ট ডিউ টু হেলথ কেয়ার স্পেন্ডিং ইন বাংলাদেশ। আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের প্রতিটা হাউসহোল্ড হেলথ কেয়ার সিক করতে যেয়ে তার যে পরিমাণ অর্থের আর্থিক সংস্থান করতে হয়, সেটা সংস্থান করতে যেয়ে সে দারিদ্র সীমার নিচে চলে যায়। সেটাকে আমরা বলি ইনসিডেন্স অফ ইম্পোভারিশমেন্ট। এটা আমাদের আরেকটা রিসার্চ কোশ্চেন ছিল। আর আরেকটা কোশ্চেন ছিল, হোয়াট আর দ্য ইকুইটি রিলেটেড ডিফারেন্স ইন ফাইন্যান্সিয়াল রিস্ক প্রোটেকশন অ্যাক্রস সোশিও ইকোনমিক এন্ড জিওগ্রাফিক গ্রুপস ইন বাংলাদেশ। আমরা এই উপরের তিনটা প্রশ্নের সাথে এই জিনিসটাও জানতে চাচ্ছিলাম যে হেলথ কেয়ার সিক করতে যে সোশিও ইকোনমিক কোনো ডিসপ্যারিটি আছে কিনা, অর এনি আদার জিওগ্রাফিক ডিসপ্যারিটি আছে কিনা, সেই জিনিসটাও আমাদের পার্টে ছিল। দিস ইজ দ্য পিকু ফ্রেমওয়ার্ক। এই পিকু ফ্রেমওয়ার্কে আপনি পপুলেশন, পেশেন্ট, ইন্টারভেনশন, কম্পারিজন, আউটকাম, এই ফ্রেমওয়ার্ক করে আপনাকে রিসার্চ কোশ্চেনটাকে ফ্রেম করতে হবে। দেন আমরা একটা একটা প্রশ্ন দিচ্ছি যে এই প্রশ্নটাকে আমরা একটা রিসার্চ কোশ্চেনকে আমরা কিভাবে পিকুতে নিব। দেখেন রিসার্চ কোশ্চেনটা ছিল, আর মাস মিডিয়া or school based or community based intervention effective in preventing smoking in young people? This is the research question. এখন আমরা এই রিসার্চ কোশ্চেনটাকে পিকু ফরম্যাটে ফ্রেমওয়ার্কে নিয়ে আসি।
এখানে আমার তাহলে প্রবলেম ছিল ইয়াং পিপল আন্ডার 25 ইয়ার্স এজ, আর আমার ইন্টারভেনশনটা ছিল ইনফরমেশন, নিউজ পেপার, টিভি, পোস্টার, লিফলেট, বুকলেট। আর আমার কম্পারিজন ছিল স্কুল বেসড ইন্টারভেনশন, কমিউনিটি বেসড ইন্টারভেনশন। আর আমার আউটকাম ছিল মেজার্স অফ স্মোকিং, যে তাদের যে শোয়িং ইমপ্রুভ অ্যাটিটিউড ক্লোজার টু স্মোকিং সিজেশন, অথবা তার সেলফ রিপোর্টেড স্মোকিং বিহেভিয়ার কেমন ছিল। আমরা এই পিকু ফরম্যাটের মাধ্যমে আমরা একটা রিসার্চ কোশ্চেনকে আমাদেরকে পিকু টেমপ্লেটে, এই পিকু ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে হবে। আমাদের যে কোনো সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস কন্ডাক্ট করার ক্ষেত্রে আমার রিসার্চ কোশ্চেনকে এইভাবে পিকু ফ্রেমওয়ার্কে আমাকে এটাকে ফ্র্যাগমেন্টেড করতে হবে। আমাকে ক্লারিটি দিতে হবে যে আমার পপুলেশন কোনটা, ইন্টারভেনশন কি, কম্পারিজন কি, দেন আউটকাম কি। দেন হচ্ছে আমাদেরকে আমরা যেমন ইউজুয়ালি রিসার্চ করার ক্ষেত্রে একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপ করি, আমরা সিস্টেমেটিক রিভিউ কন্ডাক্ট করার জন্য আমরা একটা প্রোটোকল ডেভেলপমেন্ট করি। এই প্রোটোকলটাকে আবার আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। যে আপনারা জানেন যে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ অফ লন্ডন, ইউনিভার্সিটি অফ ইয়র্ক, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই প্রোটোকল রেজিস্ট্রেশনের জন্য একটা টেমপ্লেট আছে। সেই টেমপ্লেট বা ডিজাইনটাকে ফলো করে, যেমন ইউজুয়ালি প্রসপারো প্রোটোকলটাকেই নেওয়া হয়। প্রসপারোতে প্রোটোকলটাকে রেজিস্ট্রেশন করে আপনি একটা ইউ উইল গেট দ্য রেজিস্ট্রেশন নাম্বার। আমরা কেন এই রেজিস্ট্রেশনটা করব? আমরা রেজিস্ট্রেশনটা করব আমরা কোনো বায়াস আছে কিনা, অথর বায়াস, সেটাকে চেক দেওয়ার জন্য। ট্রান্সপারেন্সি অফ মেথডস এন্ড প্রসেস, reduces the potential for duplication, allows for peer review of plan method। যে আমরা এমন সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস যেহেতু একটু টাইম কনজিউমিং, আমরা এমন করব না, ডুপ্লিকেসি করব না। যে আমার এই সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিসটা যদি কেউ আগে করে থাকেন, তখন আমি যখন প্রসপারোতে রেজিস্ট্রেশন করতে যাব প্রোটোকল, ওরা আমাকে নোটিফাই করবে যে না, এই টাইটেলে অলরেডি, এই প্রোটোকলে অলরেডি আমাদের সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিস ডান। তখন আমাকে আমার এরিয়া চেঞ্জ করে নিতে হবে। এটা হচ্ছে আলটিমেটলি প্রোটোকল ডেভেলপমেন্ট এন্ড রেজিস্ট্রেশনের নিয়ম। প্রোটোকল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে একেবারে যেভাবে আমরা রিসার্চ প্রপোজালে ফ্রম ইন্ট্রোডাকশন টু রেফারেন্সিং থাকে, আমাকে সিস্টেমেটিক রিভিউ প্রোটোকলেও সেম। আমাকে রিভিউ কোশ্চেন থেকে আমার প্রতিটা স্টেপ, একেবারে রিভিউ কোশ্চেন, সার্চ সোর্সেস, টাইপ অফ স্টাডি, ইনক্লুশন ক্রাইটেরিয়া, আমরা কোন কোন ডেটাবেসকে স্ক্রিনিং করব, পার্টিসিপেন্ট কারা, ইন্টারভেনশন কি, কম্পারেটর কি, মেইন আউটকামস কি, আমার ইফেক্ট কি, ডেটা এক্সট্রাকশনের ক্রাইটেরিয়া কি, বায়াসনেস এর কোয়ালিটি অ্যাসেসমেন্ট কিভাবে করব, সার্চ স্ট্র্যাটেজি কি হবে, ডেটা সিনথেসিস কেমন হবে, সাব গ্রুপ বা সাবসেটে অ্যানালাইসিস কি করব, সেটাও আমার সব থাকবে। এমনকি আমার রিভিউ টিম মেম্বার কারা এন্ড দেয়ার অর্গানাইজেশনাল এফিলিয়েশন। তার মানে সিস্টেমেটিক রিভিউ প্রোটোকল হচ্ছে একটা ব্লু প্রিন্ট অফ দি সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস কন্ডাক্টেড টেকনিক। আমরা এখানে একটা সিস্টেমেটিক রিভিউ প্রোটোকল এন্ড সাপোর্ট টেমপ্লেট দিয়েছি। এটা ফ্রম স্টার্টিং টু এন্ডিং পর্যন্ত এই দুটো স্লাইড হচ্ছে, এই তিনটা পার্ট হচ্ছে আমাদের প্রোটোকল ডেভেলপমেন্টটা। এটা হচ্ছে আমাদের প্রোটোকল ডেভেলপমেন্ট, আমরা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা করব। আমরা এখন চলে আসছি আমরা কিভাবে লিটারেচারটাকে সার্চ করব। আমরা সার্চ স্ট্র্যাটেজিতে কি করব? আপনারা জানেন যে সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে এটা আমরা খুবই একটা কম্প্রিহেনসিভ স্টাডি বলি, কারণ আমরা এক্ষেত্রে অনেক মাল্টিপল ডেটাবেসকে আমরা সার্চ করি। আমরা এক্ষেত্রে যে সার্চ স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা কম্প্রিহেনসিভ সার্চ, এনশিওরস রিলিভেন্ট, আনবায়াসড এন্ড হাই কোয়ালিটি এভিডেন্স। হাই কোয়ালিটি এভিডেন্সের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে ডেটাবেস গুলোকে সার্চ করব, আমরা ইউজুয়ালি চেষ্টা করব কোয়ালিটি ডেটাবেস। যেমন আমরা পাবমেড সার্চ করতে পারি, এমবেজ, তারপর সেন্ট্রাল আমরা সার্চ করতে পারি। আমরা এক্ষেত্রে আমাদের মনে হয় বিভিন্ন ডিসিপ্লিনারি কিছু ডেটাবেস আছে। যেমন আমরা যারা মেডিসিন ফিল্ডের বা হেলথ ফিল্ডের, তারা আমরা পাবমেড কি ফোকাস করি। অথবা আমরা যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ফিল্ডের, তারা আমরা আই ট্রিপলি এক্সপ্লোর আছে,
সেখান থেকে আমরা এই ডাটাবেস গুলোকে আমরা সার্চ করি। যারা হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সায়েন্সের আছে তাদের ক্ষেত্রে জ্যাড স্টোর অথবা প্রোকোয়েস্ট বলে। আর যারা এডুকেশন নিয়ে কাজ করে তাদেরকে আমরা এরিক ডাটাবেস গুলোকে সার্চ করার জন্য। আমরা ডাটাবেস গুলো আসছি, কি কি ডাটাবেসে আমরা কি করব। যেমন এখানে আছে অনেকগুলো ডাটাবেস। ডেটাবেজের ক্ষেত্রে আমরা ম্যাডলাইনকে বেশি ফোকাস করি। ম্যাডলাইন, কক্রেন লাইব্রেরি, ইপক রেজিস্টার, এমবেস, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স। আমরা মেজর 5টা ডেটাবেসকে আমরা সার্চ করে নিই। মেজর ডেটাবেসের সাথে আমরা গ্রে লিটারেচারকে সার্চ করি। গ্রে লিটারেচার কোনগুলো? যেগুলো আমরা আনপাবলিশড আর্টিকেল বলি। আনপাবলিশড আর্টিকেল কি কি থাকতে পারে আমরা গ্রে লিটারেচার একটু পরেই বলবো। যে আনপাবলিশড গভর্নমেন্ট রিপোর্ট, ইউএন এজেন্সি রিপোর্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, এই রিপোর্ট গুলোকে আমরা গ্রে লিটারেচার হিসেবে আমরা সার্চ স্ট্র্যাটেজিতে রাখবো। আপনারা জানেন যে বেসিক সার্চ স্ট্র্যাটেজির ক্ষেত্রে সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালিসিসের ক্ষেত্রে অনেকগুলো আপনাকে টেকনিক অবলম্বন করতে হয়। আপনারা যারা রিসার্চে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন সবাই আপনারা এই যে বুলেন অপারেটর জানেন। বুলেন অপারেটরে কিভাবে আমরা অর, এন্ড, নট দিয়ে আমরা কিভাবে কানেক্টেড করি। তারপরে আমরা ওয়াইল্ড কার্ড আছে। ওয়াইল্ড কার্ড হচ্ছে আমাদের কোটেশনের মধ্যে একটা অ্যাস্টেরিক সাইন দিব। সাইন দিয়ে যে আমাদের কিছু স্পেলিং ভেরিয়েশন আছে, বা যেমন আমরা চাইল্ড দিয়ে যদি আমরা ওয়াইল্ড কার্ড করি, অ্যাস্টেরিক সাইন দেই, তাহলে আমরা চাইল্ড, চিলড্রেন, চাইল্ডহুড, চাইল্ড কেয়ার, এভরিথিং, এই রিলেটেড ওয়ার্ড গুলো চলে আসবে। আবার ওয়াইল্ড কার্ডের সাথে সাথে আমাদের এরকম আরেকটা পার্ট আছে ট্রাঙ্কেশন। ট্রাঙ্কেশনে আমাদের যেমন কিছু স্পেলিং ভেরিয়েশন থাকে, ব্রিটিশ ভার্সাস আমেরিকান, সেক্ষেত্রে আমরা যদি একটা ট্রাঙ্কেশন করে নেই ওয়ার্ডটাকে, একটা নোট অফ ইন্টারোগেশন দিয়ে আমরা যদি ডায়রিয়াটা লিখি, যে কোনো একটা ওয়ার্ড লিখলেই দুটো ওয়ার্ডকেই ওরা ক্যাপচার করবে। তারপরে আমরা সার্চে কিছু ফিল্ড ট্যাগ আছে। যেমন ফিল্ড ট্যাগে অথর দিয়ে সার্চ করতে পারেন, অথরে, বাই অথর, বা জার্নালকে স্পেসিফিক করে। ফিল্টারিং এর ক্ষেত্রে আমরা কিছু ডেট করতে পারি, যে লাস্ট 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 5 ইয়ার্স। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ফিল্টারিং করে নিতে পারি। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যদি মনোলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়াল, আমরা যে কোনো পার্টের যদি পাবলিশড আর্টিকেল অন্যান্য ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে আমরা অন্য ল্যাঙ্গুয়েজকে অ্যাড করতে পারি। আমরা স্টাডি টাইপকে অ্যাড করতে পারি, যে আমরা কি শুধু আমাদের ক্রস সেকশনাল, না আরসিটি নিব, না কোন ধরনের স্টাডি গুলো নিব। এমনকি আমরা পাবলিকেশন টাইপকেও আমরা স্পেসিফিক করে দিতে পারি। দিজ আর দ্য বেসিক সার্চ স্ট্র্যাটেজি ফর সিস্টেমেটিক রিভিউ। আমরা যখন সার্চ করার পরে আমরা যেই পাবলিশড আর্টিকেল গুলো পাবো, সেই আর্টিকেলের ক্ষেত্রে আমাদের আর্টিকেল গুলোকে কম্পাইলেশনের জন্য আমরা কিছু সফটওয়্যারের ব্যবহার করি। সেই সফটওয়্যার গুলো কেমন, কি কি হতে পারে? যেমন কক্রেন, রিবমেন। কক্রেনের একটা রেবমেন সফটওয়্যার আছে, রায়ান সফটওয়্যার আছে, ইপি রিভিউয়ার আছে, জেবিআই সামারি আছে, কোভিডেন্স আছে। তো এই সফটওয়্যার গুলো দিয়ে আপনি একটা মাস্টার ফাইল তৈরি করবেন, যে মাস্টার ফাইল থেকে আপনি পরে আপনার ডায়মন্ড শেপ যে কাজটা, সেই কাজটা পাবেন। এই সফটওয়্যার গুলো খুব ফ্রি অফ কস্টে হয় না, সাবস্ক্রিপশন থাকে। তবে আপনি যদি একবার সিস্টেমেটিক রিভিউ কন্ডাক্ট করেন, আপনাকে ওরা ফ্রি অফ কস্টে সাবস্ক্রিপশন দিয়ে থাকে। এটা হচ্ছে একটা সার্চ এক্সাম্পল। আমরা এটা হ্যান্ডস অন ট্রেনিং যখন হবে তখন আমরা একেবারে হাতে কলমে দেখাবো যে কিভাবে আমরা পাবমেড থেকে আমরা কিভাবে পিকো ফরম্যাটিং করে আমরা যে বিভিন্ন এই যে বুলেন ওয়ার্ড এবং এই যে বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করে আমরা শত শত লক্ষ মিলিয়ন মিলিয়ন আর্টিকেল থেকে আমরা কিভাবে আমাদের আর্টিকেলটাকে খুঁজে বের করব। এটা হচ্ছে গ্রে লিটারেচার গুলো। আমি বলেছিলাম যে গ্রে লিটারেচার আনপাবলিশড আর্টিকেল, সেটা ইট কুড বি দ্য লাইব্রেরি ক্যাটালগ, কনফারেন্স প্রসিডিংস, ক্লিনিক্যাল ট্রায়াল ডেটাবেস থাকে, যেমন clinicaltrial.gov। সেখানে কিছু ডিজার্টেশন অ্যাবস্ট্রাক্ট থাকে, গভর্নমেন্ট ডেটাবেস, দ্যাট মিনস দ্য গভর্নমেন্ট রিপোর্ট, ডাব্লিউএইচও রিপোর্ট, ইউএন এজেন্সি রিপোর্ট, ইভেন দ্য গুগল স্কলার থেকেও আমরা নিতে পারি। আমরা এই জায়গাটা একটু আপনাদেরকে দেখি, একটু এমফেসিস দেওয়ার চেষ্টা করছি। এই যে আমরা বিভিন্ন ডেটাবেসকে সার্চ করব, আমরা বিভিন্ন ডেটাবেসকে সার্চ করার পর আমাদেরকে কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত আর্টিকেল গুলোকে আমরা
অ্যানালাইসিস করব। এখানে আমরা একটা ফ্লো ডায়াগ্রাম দেখাচ্ছি। এই প্রিজমা ফ্লো ডায়াগ্রামটা যদি আপনারা দেখেন, যে ফ্রম আইডেন্টিফিকেশন অফ দি পাবলিশড আর্টিকেল টু ইনক্লুশন, আইডেন্টিফিকেশন, স্ক্রিনিং, এলিজিবিলিটি, ইনক্লুশন। দেখেন, এটা একবারে আমার এই যে রিসেন্ট একটা এই যে পাবলিশড আর্টিকেল ছিল, আমরা বিভিন্ন ডেটাবেস থেকে 603 আর্টিকেলকে সার্চিং করেছি, আর আমরা ডে লিটারেচার থেকে নিয়েছি 102। আমাদের টোটাল রেকর্ড ছিল 705। আমরা 705 কে যখন সফটওয়্যার, আপনারা জানেন এক্ষেত্রে সফটওয়্যার মেন্ডেলি সফটওয়্যার, নোটেরো, জটেরো এবং হচ্ছে জটেরো, নোটপ্যাড, যে সফটওয়্যার গুলো আছে সেই সফটওয়্যার গুলো, অথবা আপনি ম্যানুয়ালি, আমরা যখন ডেটাবেস এবং গ্রে লিটারেচার থেকে আইডেন্টিফাই করেছি টোটাল 705, দেন আমরা যখন সফটওয়্যার গুলোতে নিয়ে আসছি ডুপ্লিকেশনে, আমরা তখন পেয়েছি 483। তারপরে আমরা এই 483 কে স্ক্রিনিং করেছি। এই যে আপনি এই যে প্রতিটা স্টেজে এই যে একটা লার্জ নাম্বার অফ পাবলিশড আর্টিকেল থেকে যে স্মল নাম্বারে আসবেন, এই যে আপনি এক্সক্লুশন করবেন, এক্সক্লুশন কুড বি উইথ প্রপার রিজনিং। আপনাকে প্রপার রিজনিং করে এক্সক্লুশন করতে হবে। এই যে আমরা 705 থেকে 483 তে এসেছি, এটা আমরা রিমুভাল দ্য ডুপ্লিকেসি, যে ডুপ্লিকেশন ছিল। তারপরে আমরা যখন 483 কে আমরা টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট স্ক্রিনিং করি, অ্যাবস্ট্রাক্ট স্ক্রিনিং করে আমরা 483 থেকে আমরা 410 আমাদের এক্সক্লুশন হয়। এই যে প্রতিটা এক্সক্লুশনকে রিজনিং করা, যে এটা টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট স্ক্রিনিং করে, যখন আমার টাইটেল অ্যাবস্ট্রাক্টের সাথে ম্যাচ করছে না, অ্যালাইন করছে না, দেন আমি এটাকে এক্সক্লুড করে আমার 73 পেয়েছি আমি এসএস ফর ইলিজিবিলিটি। আমার যে ইনক্লুশন ক্রাইটেরিয়া ফুলফিল করে 73, এই 73 কে আমি আমার রিসার্চের সুবিধার্থে, আমরা এই 73 কে দেন আমরা যখন আবার কাজ করেছি স্টাডিজ ইনক্লুডেড ইন দ্য রিভিউ ফুল টেক্সট আর্টিকেল, আমরা এখানে দেখেছি কোনো আর্টিকেলে আমরা যেটা চাচ্ছি সেখানে ম্যাথোডোলজিক্যাল ম্যাচ করে না, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ম্যাচ করে না, সেখানে ফিলোসফিক্যাল ম্যাচ করে না, সেখানে ক্লিনিক্যাল পার্ট ম্যাচ করে না। যখন এইভাবে আমরা আবার এটাকে এক্সক্লুড করে, যে স্টাডি ডিজাইন ম্যাচ করে না 19, আউটকাম ম্যাচ করে না 9, ডুপ্লিকেট পাবলিকেশন 9, ইনসাফিসিয়েন্ট অ্যাভেলেবল ডাটা 8। তার মানে দেখেন, আমরা যখন ফুল টেক্সট আর্টিকেলকে এক্সক্লুশন করেছি, সেটা 56 আর্টিকেল আবার আমরা এক্সক্লুড করি। তার মানে যখন আমরা এলিজিবিলিটি দেখি, এলিজিবিলিটিতে আরো 56 আর্টিকেলকে আমরা এক্সক্লুড করে দিই, দেন আমাদের হাতে পরে 17 আর্টিকেল থাকে। তার মানে 17 আর্টিকেল হচ্ছে এখন আমার 17 পাবলিশড আর্টিকেল ইজ ফর মাই সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিস কন্ডাক্ট। আমি যে আলটিমেটলি এই যে আমার 603 আর্টিকেল থেকে 17 আর্টিকেলে আমি এসে পৌঁছেছি, এটা একটা প্রপার প্রসিডিউরের মাধ্যমে। এখানে প্রতিটা স্টেপে ফ্রম ইট স্টার্টস ফ্রম আইডেন্টিফিকেশন টু ইনক্লুশন, যে আইডেন্টিফিকেশন থেকে শুরু করে স্ক্রিনিং, এলিজিবিলিটি এবং ইনক্লুশন উইথ ফুল টেক্সট আর্টিকেল, আমি প্রপার রিজনিং করে করে আমার যেই আর্টিকেল, সেই 17টা আর্টিকেলকে আমি নিয়েছি। এটা হচ্ছে আমার একেবারে স্টাডি থেকে একটা প্রিজমা ফ্লো ডায়াগ্রামের প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা নিশ্চয়ই এই সেম প্যাটার্ন পাবেন, কিন্তু সেটা ডিফারেন্ট। হয়তো কারো আর্টিকেল এখানে আসবে 2000, তারপরে সেখানে ডুপ্লিকেশনে, এই প্রপার এই প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে এই কাজটা করতে হবে। আমরা ডেটা অর্গানাইজেশন, এখন হচ্ছে আমি যে 17 আর্টিকেল পেয়েছি আমার ইনক্লুশন ক্রাইটেরিয়া মিট করে, এই 17 আর্টিকেলের জন্য আমি তখন একটা সফটওয়্যার ব্যবহার করব। সেক্ষেত্রে ইউজুয়ালি আমরা সাজেস্ট করে থাকি মেন্ডেলি, অথবা আপনি চাইলে এন্ড নোট, জটেরো বা ডিস্টেলার এসআর যে কোনো একটা কি করতে পারেন। মেন্ডেলিতে আপনি এই 17টা আর্টিকেলকে ইনকর্পোরেট করবেন, এই ডাটা গুলোকে আপনি টোটাল আর্টিকেল গুলোকে ইম্পোর্টেড করবেন। ইম্পোর্টেড করার পরে আপনার কি হবে সেটা আমরা আসছি, যে আপনি এই যে ম্যানুয়ালি এটা একটা ফরম্যাট, কিভাবে আপনি এই যে আর্টিকেল গুলোকে, আপনার 17টা আর্টিকেলকে ইম্পোর্টেড করবেন। এটা যেমন এন্ড নোটে আছে, আপনি চাইলে সেটা ম্যান্ডেলিতেও করতে পারেন। তারপরে
যখন আপনি এই কাজটা করলেন, সিলেকশন অফ স্টাডিজ আমরা এটা একটু আগের স্লাইডই ছিল। দেন আমার সবচেয়ে ক্রুশিয়াল যে স্টেপটা, সেটা হচ্ছে আমার ডেটা এক্সট্রাকশন। আমি যে ডেটাটা নিব, আমার যেই ডেটার যে পার্টটা, আমি ডেটা এক্সট্রাক্ট করবো কিভাবে। যেমন এক্ষেত্রে আমরা যে রেজাল্ট যে পোর্শনটা আছে, রেজাল্ট পোর্শনে থেকে আমার যে রেজাল্ট, যেমন আমার টাইটেলটাতে একটু জটিল হবে, আমি এখানে যাচ্ছি না, আমি একটা সহজ করে বলতে চাচ্ছি যে ডেটা এক্সট্রাকশনের ক্ষেত্রে ধরেন আমরা ডায়াবেটিসের প্রিভেলেন্স ইন অ্যাডোলেসেন্টের ডায়াবেটিসের প্রিভেলেন্স আমরা ডেটা এক্সট্রাকশন করব। সেক্ষেত্রে আমার কাছে 20টা আর্টিকেল আছে। তো সেক্ষেত্রে এমন হইতে পারে, সেটা কোথাও একটা স্কুল গোয়িং চিলড্রেনের ডায়াবেটিস স্ক্রিনিং প্রোগ্রাম হচ্ছে, কোথাও একটা স্লামে হচ্ছে, কোথাও একটা রুরাল এরিয়াতে হচ্ছে, কোথাও একটা আরবান এরিয়াতে হচ্ছে, কোথাও একটা স্কুলে হচ্ছে। তাইলে আপনি এই বিভিন্ন স্টাডি থেকে পাবলিশড আর্টিকেল গুলোর এই ডেটাটা এক্সট্রাক্ট করে আপনি একটা মাস্টার ফাইল তৈরি করবেন। এই পার্টটাকে আমরা বলছি ডেটা এক্সট্রাকশন। ডেটা এক্সট্রাকশনে আপনি কি কি করছেন, আপনি পার্টিসিপেন্ট কে দেখছেন, ইন্টারভেনশন কি ইন্টারভেনশন ছিল সেটা ম্যাচিং করার চেষ্টা করছেন, মেথডটা কি ছিল, সেখানে আমার স্টাডি আউটকাম কি ছিল, ইফেক্ট সাইজ কি ছিল, সেখানে সোর্স অফ ফান্ডিং, যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে সেটাকেও আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমরা যখন ডেটাটা এক্সট্রাক্ট করব, ডেটা এক্সট্রাক্ট করার পরে আমাকে কোয়ালিটি অ্যাসেসমেন্ট, কারণ আমরা যেহেতু এভিডেন্স সিনথেসিস করছি, সেই এভিডেন্সের যেন ক্রেডিবিলিটি থাকে অথবা রোবাস্টনেস থাকে, সেই এভিডেন্সের ক্রেডিবিলিটি এবং রোবাস্টনেসের জন্য আমরা কিছু কোয়ালিটি অ্যাসেসমেন্ট টুলস আছে, সেই কোয়ালিটি অ্যাসেসমেন্ট টুলস গুলোকে আমরা ফলো করে থাকি। যেমন আপনারা জানেন যে আরসিটির ক্ষেত্রে, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের ক্ষেত্রে জাদাত স্কেল আছে। উনি একজন ডক্টর, কলম্বিয়ান কানাডিয়ান সিটিজেন। এই জাদাত স্কেল অনুযায়ী আমরা আরসিটি গুলোকে কোয়ালিটি করে থাকি। যদি জাদাত স্কেলকে ফুলফিল করে, দেন আমরা ধরে নেব এটা, এই স্টাডিটা ওকে। নন আরসিটির ক্ষেত্রে যেমন কক্রেন রিস্ক অফ বায়াস আছে, এটা একটা টুলস। আবার কোয়াডাস একটা আছে, আবার হচ্ছে নিউক্যাসল অটোয়া কোয়ালিটি অ্যাসেসমেন্ট স্কেল আছে। তার মানে আমাকে ডিফারেন্ট স্টাডির জন্য ডিফারেন্ট কোয়ালিটি অ্যাসেসমেন্ট টুলস ইউজ করতে হবে। এখানে যেমন আমরা এই জাদাত স্কেলটা কিভাবে করে সেটা যদি একটু দেখি, যে র্যান্ডমাইজেশনের জন্য 2 পয়েন্ট, বাইন্ডিং এর জন্য 2 পয়েন্ট, উইথড্রয়ালের জন্য 1 পয়েন্ট। সেখানে যদি কোনো আরসিটির 3.5 থেকে পয়েন্ট থাকে, 5-এর মধ্যে 3 থেকে 5 আমরা এটা ধরে নেব হাই কোয়ালিটি, 1 থেকে 2 লো কোয়ালিটি, 0 আমরা ভেরি লো কোয়ালিটি। আমরা এই যে এটা হচ্ছে জাদাত স্কেলটা কিভাবে করে, এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটা আরেকটা টুল। আমরা আমরা কোয়ালিটি অ্যাসেসমেন্টের পরে আমরা এখানে চলে আসছি ম্যানেজমেন্ট অফ সিস্টেমেটিক রিভিউ। এই সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন থ্রি থ্রি আই বলি আমরা যেটাকে, ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন, 3IE। এই 3IE যেই ফরম্যাটে কাজটা করে থাকেন, এটা হচ্ছে ওরা যে ওদের যে একটা ইপি সেন্টার সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে ওরা ওয়ার্ল্ড ওয়াইড এই কাজটা করে, এটা হচ্ছে 3IE। আর আরেকটা আছে আমরা এপি সেন্টার, যেটা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন করে থাকে। ওরা ইউজুয়ালি এডুকেশন, হেলথ এন্ড সোশ্যাল পলিসি নিয়ে কাজ করে এভিডেন্স সিনথেসিসের ক্ষেত্রে। ক্যাম্পবেল কোলাবোরেশনের ক্ষেত্রে এটাও ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন করে থাকেন, এবং এটা হেলথ এবং সোশ্যাল পলিসি নিয়ে কাজ করে। আর পরের যেটা আছে এটা হচ্ছে ককরেন কোলাবোরেশন। ককরেন রিভিউ, আপনারা জানেন যে ককরেন প্রচুর সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালিসিস নিয়ে কাজ করে। ককরেন রিভিউ এটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে থাকে। আমরা এখানে আসছি হাইরার্কি অফ সায়েন্টিফিক এভিডেন্স। আপনাদেরকে একটু আগে আমরা এই পিরামিডটা দেখিয়েছি, যে আমরা যত উপরে সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালিসিসের এভিডেন্সটা যত উপরে যাবে ততই স্ট্রং হবে, আর যত নিচে থাকবে এভিডেন্সটা উইকার এভিডেন্স হবে। তা আমরা পলিসিস, প্ল্যান, ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সবাই খুব স্ট্রঙ্গার এবং হচ্ছে স্ট্রঙ্গার এভিডেন্স চাই, যে এভিডেন্স দিয়ে আমরা এভিডেন্স বেস মেডিসিন এবং এভিডেন্স বেস পলিসি মেকিং কে এনশিওর করব।
এটা হচ্ছে আমাদের মেটা অ্যানালাইসিস। মেটা অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা আপনাদের কাছে যদি কারো কোনো কোয়ারি থাকে আমি নিতে চাচ্ছি বিফোর স্টার্টিং দ্য মেটা অ্যানালাইসিস। প্লিজ প্লিজ আপনারা যদি বিফোর গোয়িং টু মাই মেটা অ্যানালাইসিস পোর্শন যদি কোনো কোশ্চেন থাকে। অথবা আমি এখানে দেখছি আমাদের সাথে অনেক এক্সপার্ট জয়েন করেছেন, আমি ওনাদের একটু মতামত নিতে চাই। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। নাইম সর্দার ভাইয়া, আপনি একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, এখন কাইন্ডলি করতে পারেন। প্লিজ। আমাদের কারো কি কোনো কোনো প্রশ্ন আছে রিগার্ডিং দ্য সিস্টেমেটিক রিভিউ? শুভা আপু প্লিজ আপনি একটু জাস্ট কারো কোনো কোয়ারি আছে কিনা। If there is any question by any of the participants, please ask. I think there are no questions. I think, okay, we have one raised hand. Rajan Talukdar, please. আচ্ছা, এখন তো এআই চলে আসছে, সো আমার প্রশ্ন হচ্ছে সিস্টেমেটিক রিভিউ করার ক্ষেত্রে কি আহ, শুধু এআই কে ব্যবহার করে যে কোনো একজন হিউম্যান রিসার্চার কি সিস্টেমেটিক রিভিউ করতে পারে, নাকি একটা টিম হইতেই হবে? থ্যাংক ইউ আপনার প্রশ্নটার জন্য, খুবই ক্রুশিয়াল কোশ্চেন। আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমরা একটা এভিডেন্স সিনথেসিস করব, আমাদের যেহেতু এটা একটা ইন্ডিভিজুয়াল স্টাডি না, আমার এভিডেন্সটার উপরে বেস করে মেকিং হবে লস, পলিসিস, প্ল্যানস, প্রোগ্রামস এন্ড প্রোটোকলস। আমরা যদি 4P বা 5P বলি, সেক্ষেত্রে এখানে একটু আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউডটাই হওয়া উচিত। সেক্ষেত্রে আপনার যদি একটা টিম থাকে, টিমটা আমরা এখন এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের অ্যাসিস্ট্যান্স নিয়ে আমরা একটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারি, অথবা আমরা একটা আমাদের গ্রুপের মাধ্যমে আমরা জুম মিটিং করতে পারি। কিন্তু টিম থাকাটা সবচেয়ে ভালো হয়, কারণ আপনার এভিডেন্সের উপরেই লস, পলিসিস, প্ল্যানস, প্রোগ্রামস, প্রোটোকলস সব তৈরি হচ্ছে। সেক্ষেত্রে এই মানে আমরা আশা করবো একটা টিম ওয়ার্ক হোক। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। এনি আদার কোশ্চেন? I think there are no questions from the participants. So Alahi Bhai, I think we can move to the next session, which is on meta-analysis. থ্যাংক ইউ। আমি যদি রাশেদ মাহমুদ ভাইকে, উনি হচ্ছে সিলেটের একজন এন্ডোক্রাইনোলজিস্ট, আমি ভুল করে না থাকলে আপনি যদি কিছু বলেন প্লিজ। ডক্টর রাশেদ মাহমুদ। Rashid Mahmood Bhai, I think you are on mute. আনমিউট, রাইট, প্লিজ একটু রাশেদ মাহমুদ ভাই আপনি একটু আনমিউট করে নেন প্লিজ। আর আপু, এনি আদার কোশ্চেন ইন চ্যাট বক্স আপনি ইউ ক্যান শেয়ার উইথ মি। Sure, Bhaiya.
So far, no question. জি জি প্লিজ আসসালামু আলাইকুম। জি জি না আমি ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো আমি সবগুলো স্লাইড দেখতেছিলাম, তবে আসলে আমার এখানে বৃষ্টি হচ্ছে তো নেটে কিছু প্রবলেম করতেছে, যে কারণে আমি সবগুলো কথা মানে স্পষ্ট করে ক্যাচ করতে পারি নাই। তবে সিস্টেমেটিক রিভিউ নিয়ে আমার সবারই তো খুব একটা ইন্টারেস্ট আছে। আমি যে জিনিসটা মানে একটু মানে বলবো যে সিস্টেমেটিক রিভিউর জিনিসটা আপনি স্টেপ বাই স্টেপ বলে দিছেন, তবে যে কোনো একটা টপিকসে আর একটু বিস্তারিত বললে মানে আমি ক্যাচ করতে পারতাম সবগুলা। যে একটা টপিকসে অ্যাজ ফর এক্সাম্পল যেমন আপনি একটা টাইটেলে করতেছেন, আপনি করছেন অলরেডি, তো সেটা লিটারেচার সার্চে কিভাবে আসতেছে, তারপরে আপনি সেকেন্ড স্টেপে যখন ডাটা কালেকশন করতেছেন সেখানে ডাটা এক্সক্লুশন করতেছেন, তারপরে ডাটা স্পেসিফিক টাইপস অফ ডাটা আপনি কালেকশন করতেছেন। তো এটা প্র্যাকটিক্যালি আরেকটু দেখালে মানে ভালো হইতো, মানে আরো রিয়েলাইজ হইতো আর কি টোটাল জিনিসটা। আমরা কাজ করি নাই তো কখনো সিস্টেমেটিক রিভিউ নিয়ে। তবে স্টেপ গুলা আমি ক্যাচ করছি, এবং স্টেপ গুলো আপনি যে মানে রেস করছেন স্লাইডে, এটা মানে আমি খুব সুন্দরভাবে হয়েছে। আমি কথাগুলো শুনতে পারি নাই আমার নেটের কারণে। ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। জি থ্যাংক ইউ রাশেদ ভাই, আপনি অনেক কাজ করে থাকেন। উনি সিলেটের ওয়ান অফ দ্য রিনাউন্ড এন্ডোক্রাইনোলজিস্ট। আমরা আপনি যে কাজটা বললেন যে লার্নিং বাই ডুইং, যেটা হ্যান্ডস অন ট্রেনিং, এই কাজটাও আমরা করব, আমাদের প্ল্যানে আছে। আর আমরা রেকর্ডিংটাও আপনাকে পাঠাবো। আমাদের সাথে কুতুবুজ্জামান ভাই আছেন, উনিও পাবলিক হেলথে কাজ করেন। আমি আপনার একটু কথা শুনতে চাচ্ছি, প্লিজ। আসসালামু আলাইকুম। এই ওয়েবিনারে আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ যারা অর্গানাইজার। অনেক ডিফারেন্ট কিছু শিখলাম, গোছানো একটা প্রেজেন্টেশন ছিল। আসলে রিসার্চ তো একটা সমুদ্র, তো এখানে অনেক কিছুই আমি জানি না। এভাবে আমি যুক্ত হয়ে আরো শিখতে চাই। থ্যাংক ইউ ডক্টর এলাই খন্দকার আমাকে সুযোগ করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। আমি একটু ফাবলিহা বুশরা প্লিজ, সে আমার খুব ডিরেক্ট বিআরটিসির ইন্টার্ন, আসসালামু তার কাছ আলাইকুম থেকে। স্যার। জি জি প্লিজ, আপনার এনি জি স্যার, আমি কোয়েশ্চেনস, হচ্ছে কমেন্টস অর হ্যাঁ থটস? আমি হচ্ছে কোহর্ট স্টাডিটা নিয়ে আর একটু মানে বিস্তারিত জানতে চাচ্ছিলাম, ওটা নিয়ে একটু মানে কনফিউশন ছিল। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। কোহর্ট স্টাডির ক্ষেত্রে আমরা মানে আপনাদেরকে আমরা যেই হাইরার্কিটা বলতে চাই, যে আমরা ক্রস সেকশনাল দিয়ে স্টার্ট করি, ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল, কোহর্ট আর সিটি। তো কোহর্টের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা পার্টিকুলার সিমিলার ক্যারেক্টারিস্টিক্স একটা জিনিস নিয়ে আমরা অবজার্ভ করি, এটা লং টার্ম। সেখানে আপনারা জানেন সবচেয়ে পৃথিবীর মধ্যে বেস্ট কোহর্ট স্টাডি হচ্ছে ফ্রেমিংহাম হার্ট স্টাডি। আমরা যে স্টাডি থেকে আমরা পেয়েছি স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কজেস হার্ট ডিজিজ। তো কোহর্ট স্টাডি তখন আবার দুই প্রকার, আপনারা জানেন। একটাকে আমরা প্রসপেক্টিভ বলি, যে আমরা আজকে থেকে ফলো আপ করবো 10 ইয়ার্স পরে, হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্সেস অফ দি এক্সপোজার, এক্সপোজড এন্ড আনএক্সপোজড গ্রুপ। এটা একটা কোহর্ট হইতে পারে। অথবা আমি রেট্রোস্পেক্টিভ কোহর্ট করতে পারি। রেট্রোস্পেক্টিভের ক্ষেত্রে যে আমি আউটকামটাকে প্রথম মেজার করে আমি ব্যাকওয়ার্ড মানে পাস্ট টু, আমি প্রেজেন্ট টু পাস্টে চলে আসতে পারি। অথবা আমরা মিক্সড করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে কোহর্টের প্যাটার্ন। আরো যদি কোহর্টের উপরে শুধু থাকে, আমরা আমাদের যে ওয়েবিনার থাকবে, আমরা আশা করি এরকম ইন্ডিভিজুয়াল স্টাডি বেস ডিসকাস করব। সেক্ষেত্রেও আমরা আপনাদের সাথে এটা শেয়ার করব। আমাদের সাথে আরো আছেন যে তাসকেরা ম্যাডাম, উনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছেন, ইউরোলজির অ্যাসোসিয়েট প্রফেসর। উনি খুবই রিসার্চের প্রতি একটা হাইলি ফ্যাসিনেটেড এবং স্ট্রং ইনক্লাইনেশন আছে। ম্যাডাম, একটু আপনি যদি কিছু শেয়ার করেন আপনার থট
কমেন্টস অথবা আপনার ইনসাইট। ধন্যবাদ ডক্টর এলাহি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আসলে এটা তো একটা সমুদ্র, এবং আপনি আজকে একটা জানালা খুলে দিলেন। আমি মনে করি যে আরো 2-3 মাস যাক, তারপরে যে কথা বলবো। আমি একেবারে নিজেকে শূন্য করে বসেছি শেখার জন্য। আমার পাত্র শূন্য। আপনাদের কাছ থেকে নিয়ে আমি নিজেকে বিল্ড করব। অপেক্ষা করছি ভবিষ্যতের। আমি শুনছি খুব সুন্দর প্রেজেন্টেশন ছিল। আমি আউটলাইন গুলো নিয়েছি, কিন্তু আরো ডিপে যেতে আমিও পড়াশোনা করব, আপনারাও দেখাবেন হ্যান্ডস অন এবং প্র্যাকটিক্যাল করব যখন, তখন আশা করি এখানে আউটপুট আসবে ভালো, ইনশাআল্লাহ। জি থ্যাংক জি, ইউ সো থ্যাংক ইউ মাচ। ম্যাডাম। জি, থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের সাথে যে জাকির ভাই আছেন ইউএসএ থেকে। জাকির ভাই অলরেডি অনেকগুলো স্টাডি করেছেন সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালিসিস এর উপরে। জাকির ভাই একটু আপনি যদি শেয়ার করেন, আপনাকে দিয়ে আমরা মেটা অ্যানালিসিসে চলে যাব, প্লিজ। থ্যাংক ইউ এলাহি, তোমার সুন্দর প্রেজেন্টেশন আসলে নতুনদের জন্য অনেক কাজে লাগবে আমার মনে হচ্ছে। যদি আমি পুরোটা দেখতে পারিনি কারণ আমি এখন অফিসে। হ্যাঁ, কারণ রিসার্চ হচ্ছে অনেক বড় একটা জিনিস, আর সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিস মানে এটা করতে হলে আমাদের বেসিক কিছু নলেজ থাকতে হয়, যার জন্য কিছু কোর্স করলে ভালো হয়। কিন্তু এলাহি যেভাবে প্রেজেন্ট করছে আমার মনে হয় সবাইকে খুব ভালোভাবে গাইড করতে পারবে অনলাইন প্ল্যাটফর্মে। আর আমি কাজ করছি মেইনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, এআই ইন হেলথ কেয়ার, এবং পাবলিক হেলথ আমি কাজ করেছিলাম এর আগে, কিন্তু এখন আমি এআই ইন হেলথ কেয়ার নিয়ে কাজ করছি। যদি কারো কোনো হেল্প দরকার হয় আমি এলাহির সাথে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এলাহি তোমাকে। থ্যাংক ইউ জাকির মাসুদ ভাই। আমাদের সাথে আছেন নোরা হেলথের রেজাউল করিম ভাই, ডক্টর রেজাউল করিম। উনি অনেক রিসার্চে পাবলিক হেলথের প্রচুর স্টাডিতে কাজ করেন। একটু রিয়েল ভাই, আপনি যদি আপনার কোনো ইনসাইট শেয়ার করেন আমাদের সাথে। থ্যাংক ইউ ইলাহি সুযোগ দেওয়ার জন্য। আমি অ্যাপোলোজাইজ ফিল করছি যে আমার খুব প্ল্যানটা ছিল শুরু থেকে থাকার জন্য, বাট আমি অন্য একটা প্রায়োরিটিজ এর কারণে আমি আসলে থাকতে পারি নাই। তা আসলে সিস্টেমিক রিভিউটা জাকির মাসুদ ভাই যেটা বললেন, আমি টোটালি এগ্রি যে এটার জন্য রিসার্চের কিছু বেসিক ধারণা লাগে, এবং লিটারেচার কে রিভিউ করা, সেটাকে কিভাবে আমি একটা 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 কমন প্ল্যাটফর্মে কিভাবে আমি একটা অ্যাপস ব্যবহার করে বা কিভাবে আমি কিছু সফটওয়্যার ব্যবহার করে এটাকে আমি কাজে লাগাতে পারি। এখন তো আসলে অনেক টুল তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে সিস্টেমিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস দুটার জন্যই এখন আমাদের এই মানে সফটওয়্যার গুলো শেখাটাও খুব জরুরি। তো তুমি কিছু বলেছো যে এন্ড নোট বা কতগুলো বিষয় এখানে তুলে ধরা হয়েছে, আমার কাছে খুবই ইফেক্টিভ এবং খুব ইউজফুল একটা সেশন মনে হয়েছে। আর ডেফিনেটলি এটা সরদ্দি মেডিকেল কলেজে যে ম্যাডামটা বললেন, আমি ওইরকম শূন্য পাত্র নিয়ে বসেছি আসলে শেখার জন্য। তো আমার মনে হচ্ছে প্রেজেন্টেশনটা খুব গাইড করবে যদি এটা হ্যান্ডস অন হয়, এবং দু একটা প্র্যাকটিক্যাল যদি ভিতরে সিনারিও দেওয়া যেত, যে লাইক কতগুলো সিনারিও দিয়ে যদি আমরা হ্যান্ডস অন করি তাহলে এটাকে আরো ভালোভাবে শেখার শেখার সহজ হতো। আই থিঙ্ক যে আমার আশা থাকবে যে ভবিষ্যতে যে সেশন গুলো হবে সেখানে যদি এরকম সেশনের মধ্যে কিছু গ্রুপ করে করে আমরা ক্লাসরুম করে করে যদি সেটা কিছু সিনারিও বেস কিছু হ্যান্ডস অন করা যায়, সেটা যারা আমার থাকবে, পার্টিসিপেটর থাকবে, তার জন্য খুবই ভালো হবে অ্যাকচুয়ালি। সো আজকে আর আমি এই সিস্টেমিক রিভিউ বা মেটা অ্যানালিসিস যখন ঢুকি নাই, আমি সেশনে আছি। হোপফুলি নেক্সট সেশন গুলোতে আমরা আরো এনজয় করব এবং কথা বলার সুযোগ তৈরি হবে। থ্যাংক ইউ সো মাচ এলাহি এই ধরনের ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। এটা খুবই কাজ দিবে সবার জন্য। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ আপনার সুন্দর ইনসাইটফুল আমাদেরকে গাইড করার জন্য। অবশ্যই আমরা নেক্সট এটা চেঞ্জ করব। আমাদের সাথে যে আলমগীর হোসেন ভাই আছে, আমি যদি ভুল করে না থাকি, ইজ এন অ্যানথ্রোপোলজিস্ট ফ্রম সাস্ট, আইসিডিডিআরবি-তে কাজ করেন। আপনি যদি প্লিজ কিছু শেয়ার করেন। থ্যাংক ইউ এলাহি ভাই। আসলে আমি আপনাদের এই গ্রুপে জয়েন করেছেন, আমি আসলে গ্রেটফুল। আসলে আমরা দেখা যায় যে আইসিডিডিআরবি থেকে যখন যে ধরনের স্টাডি গুলোতে কাজ করি, বা যখন যে স্টাডি আসে ওটার উপরই বেশি ফোকাস করি। মেথোডোলজি গুলো অনেক সময় দেখা যায় যে নিজে কাজ করছি, কিন্তু দেখা যায় যে 2-3 বছর পরে অনেক কিছুই থিওরিটিক্যাল জায়গায় আহ ভুলে যাই, কারণ প্র্যাকটিসের অভাবে।
তো এই সেশনটাতে আমি আসলে ইন্টারেক্টিভলি পার্টিসিপেট করছি, কারণ হচ্ছে যে এটা মানে ইয়া হচ্ছে আর কি, লার্নিং হচ্ছে, প্র্যাকটিস গুলাও মানে মনে হচ্ছে যে রিমাইন্ডার দিচ্ছে, মানে জানা কিছু কিছু জিনিস জানি, নতুন কিছু জিনিস শিখছি। তো ওভারঅল আসি আপনাদের এই জার্নির সাথে। থ্যাংক ইউ এলাহি ভাই জি, তো থ্যাংক ইউ এখানে আপনাকে। অ্যাড করার জন্য। জি, থ্যাংক ইউ আপনাকে। আপনি আছেন আমাদের সাথে, আপনার এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিজ আমাদেরকে এনলাইটেন করবে। আমি তাহলে চলে যাচ্ছি আমাদের যে ম্যাটা অ্যানালিসিস পার্টে, পরে আবার আমরা কারো কাছ থেকে শুনবো। আমরা এখন চলে আসি, আমাদের দুটো পার্ট ছিল, একটা সিস্টেমেটিক রিভিউ আর একটা হচ্ছে মেটা অ্যানালাইসিস। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম যে সেটা ছিল রিগার্ডিং দ্য সিস্টেমেটিক রিভিউ। মেটা অ্যানালাইসিসে আমরা মেটা অ্যানালাইসিসটা কি? মেটা অ্যানালাইসিস হচ্ছে ইটস এ কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ ফর সিস্টেমেটিকলি কম্বাইনিং রেজাল্টস of previous research to arrive at conclusion about the body of research. হ্যালো আমি যদি আপনাদেরকে ভাইয়া, এখন জি এখানে কেমন একজন হয়তো দাগাদাগি করেছে, আমরা স্ক্রিনটা একদম ব্লার দেখতে পাচ্ছি। সো এই প্রেজেন্টেশনটা আসছে না মেটা প্রেজেন্টেশনটা অ্যানালিসিস। এসেছে, কেউ একজন আমাদের পেন টুল দিয়ে দাগাদাগি করেছে। সো এটা আমি কি আরেকবার ওই হ্যাঁ দেখবো হ্যাঁ, যে আপনি এখন আপনি কি একটু আসছে? স্ক্রিন শেয়ার অফ করে আবার একটু ই করেন তো ভাই। রাইট রাইট রাইট, ঠিক আছে, একটু প্লিজ। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। হ্যাঁ, আরেকবার কাইন্ডলি একটু শেয়ার দেন। এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু শেয়ার দেন, স্ক্রিনটা এখন শেয়ার দেন। রাইট। আই থিঙ্ক এখন ঠিক আছে না? হ্যাঁ, এখন ঠিক আছে, আপনি কন্টিনিউ রাইট করেন। রাইট, সরি ফর টেকনিক্যাল গ্লিচ। আচ্ছা, যেটা আমি এখন বলতে চাচ্ছিলাম যে আমরা যদি তিনটা শব্দকে মানে এমবেডেড করতে পারি ইন আওয়ার হিউম্যান সাইকি: লিটারেচার রিভিউ, সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস। লিটারেচার রিভিউ, it's all about the research title or research topic. Systematic review, it is all about the research questions. Meta-analysis is all about the research results. এই যে সেগমেন্টেশনটাও যদি আমাদের মনে থাকে যে আমরা কোন পার্টে কোন কাজটা করব, এই যে আমরা যখন মেটা অ্যানালিসিসে আসবো, দ্যাট মিনস উই আর ডিলিং উইথ দ্য পাবলিশড আর্টিকেল রেজাল্টস, রিসার্চ রেজাল্টস। রিসার্চ রেজাল্টে মেটা অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কোয়ান্টিটেটিভ পোর্শনটা আমরা ফোকাস করি। আমরা কোয়ান্টিটিভ পোর্শনে সেটা সিস্টেমেটিক মেথোডোলজিক্যাল হবে, পুটিং টুগেদার করি, আমরা একসাথে করে একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করি। এখন মেটা অ্যানালিসিস, সিস্টেমেটিক রিভিউ পরে যদি আপনি সেটা কোয়ান্টিটেটিভ ডেটার পার্ট হয়, তখন সেটা আপনি নিয়ে আসবেন মেটা অ্যানালাইসিসে। আর সিস্টেমেটিক রিভিউ করার পরে যদি কোয়ালিটেটিভ পোর্শন হয়, তখন সেটা চলে যাবে স্কুপিং রিভিউ অথবা ন্যারেটিভ রিভিউতে। এই পার্থক্যটা মনে থাকলে আপনাকে একটু গাইড করবে। এখন আমরা কথা বলবো মেটা অ্যানালাইসিস নিয়ে। মেটা অ্যানালিসিস, আমরা মেটা অ্যানালিসিসে যখন যাব, মেটা অ্যানালিসিসে আমাদের কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টের মধ্যে যদি হোমোজেনিটি থাকে, সেটা যদি আমরা একই রকমের হয়, হোমোজেনাস গ্রুপের মধ্যে যদি হয়, তাহলে আমরা মেটা অ্যানালিসিসটা করতে পারবো। কিন্তু যদি হেটারোজেনিটি থাকে বা হেটারোজেনাসনেস থাকে, এখন হেটারোজেনিটি কয় ধরনের থাকতে পারে? ডাইভার্স। এই ডাইভার্সিটিটা কয় ধরনের হয়? আমরা এটা বলি 3 ধরনের হয়। একটা আমরা বলি এটা ক্লিনিক্যাল ডাইভার্সিটি, আমরা আরেকটাকে বলি মেথোডোলজিক্যাল ডাইভার্সিটি, আমরা আরেকটাকে বলি স্ট্যাটিস্টিক্যাল ডাইভার্সিটি। এখন ক্লিনিক্যাল ডাইভার্সিটির মধ্যে কি কি হইতে পারে? যেমন আপনি যে ক্লিনিক্যাল, আপনার যে পার্টিসিপেন্ট, আপনার যে ক্লিনিক্যাল ইন্টারভেনশন, আপনার যে ক্লিনিক্যাল আউটকাম, এগুলোর মধ্যে ডাইভার্সিটি থাকতে পারে। এখন আপনার এই ডাইভার্সিটি যদি খুব বেশি
হেটারোজেনাস গ্রুপে হয় তখন আপনি এটাকে মেটা অ্যানালিসিস করে কনক্লুশন বা ইনফারেন্স করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ক্লিনিক্যাল ডাইভার্সিটিটাকে মিনিমাইজ করে নিতে হবে। এই ক্লিনিক্যাল ডাইভার্সিটি মিনিমাইজ করে নেওয়ার জন্য স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, সেই টেস্ট করে দেখতে হয় যে আমার হেটারোজেনিসিটিটা কত। মেথোডোলজিক্যাল ডাইভার্সিটির মধ্যে কি হয়, আপনারা জানেন যে আমাদের যে রিসার্চের মেথড সেটা ইট কুড বি ভার্সেস কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ, অথবা কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল, কোহোর্ট, আরসিটির মধ্যে সেখানে আবার র্যান্ডমাইজ, নন র্যান্ডমাইজ থাকে। এই যে মেথোডোলজিক্যাল ডাইভার্সিটি গুলোকেও আমাকে মিনিমাইজ করে নিতে হবে, যে আমার স্টাডি ডিজাইন, আমার আউটকাম মেজারমেন্টের টুলস কি ছিল, আমার মেথডে কোন মেথড ছিল, মেথডে কোনো ট্রায়াঙ্গুলেশন ছিল কিনা, এই জিনিসগুলো আমাকে লাগবে। দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাইভার্সিটি বা হেটারোজেনিটি। স্ট্যাটিস্টিক্যাল ডাইভার্সিটি হচ্ছে আমরা প্রত্যেকই ইন্ডিভিজুয়াল পাবলিশড আর্টিকেলে এক এক রকমের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট কন্ডাক্ট করে থাকেন। তো সেই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট কন্ডাক্ট করার ক্ষেত্রে আপনাকে কি যখন একটা কমন কনক্লুশন ড্র করবেন, সেই হেটারোজেনিটি আপনাকে আপনার ইনফারেন্সে অথবা কনক্লুশনকে এফেক্ট করবে কিনা, এটাকে আমার এই হেটারোজেনিটিকে আমি এই মেটা অ্যানালিসিসে অ্যাড্রেস করে নিব। মেটা অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা যখন এই যে রেজাল্ট গুলোকে একসাথে কালেক্ট করব, মেটা অ্যানালিসিস ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল কম্বিনেশন অফ রেজাল্টস ফ্রম 2 or more সেপারেট স্টাডিজ। ইভেন আপনার যদি 2টি স্টাডিও থাকে, মোর দেন 2 অথবা 2, তাও আপনি একটা মেটা অ্যানালিসিস কন্ডাক্ট করতে পারবেন ইফ দ্য কন্ডিশন অফ হেটারোজেনিটি ইজ ফুলফিলড। যদি আপনার সেখানে ক্লিনিক্যাল ডাইভার্সিটি না থাকে, মেথোডোলজিক্যাল ডাইভার্সিটি না থাকে, যদি আপনার সেখানে স্ট্যাটিস্টিক্যাল ডাইভার্সিটি না থাকে, দুটো পাবলিশড আর্টিকেল দিয়েও আপনি একটা মেটা অ্যানালাইসিস কন্ডাক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে ভেরিয়েশন অ্যাক্রস স্টাডিজ, এটা আমরা কনসিডার করব। তারপরে আমরা যে ইফেক্টটা দেখব, আমরা দুই ধরনের ইফেক্ট দেখি, একটাকে বলি আমরা ফিক্সড ইফেক্ট, একটাকে আমরা বলি র্যান্ডম ইফেক্ট। আমরা ইউজুয়ালি মেটা অ্যানালাইসিসে র্যান্ডম ইফেক্ট দেখে থাকি। র্যান্ডম ইফেক্ট কেন? কারণ আমরা এই র্যান্ডম ইফেক্ট দিয়ে আমরা তো কোনো পার্টিকুলার কমিউনিটি, পার্টিকুলার পেশেন্ট গ্রুপ, পার্টিকুলার পেশেন্ট বা পার্টিকুলার ইন্টারভেনশনকে আমরা ডিজাইন করতে কাজ না করে আমরা এটাকে কি করব, প্রিডিকশন করব, আমরা এটাকে অ্যাপ্লিকেশন করব ফর দ্য জেনারেলাইজড পারপাস। সেক্ষেত্রে আমরা র্যান্ডম ইফেক্ট মেটা অ্যানালাইসিস মডেলটাকে করে থাকি। দেখেন, মেটা অ্যানালাইসিস এনহ্যান্সেস দ্য পাওয়ার অফ এভিডেন্স বাই কম্বাইনিং রেজাল্টস, অ্যাকাউন্টিং ফর ভেরিয়েবিলিটি এন্ড প্রোভাইডিং ফর মোর রিলায়েবল কনক্লুশনস। এই যে আপনার মেটা অ্যানালিসিসের মধ্যে যে রেজাল্টটা পাবেন, সেই রেজাল্টটা রিলায়েবল কনক্লুশনে আপনি নিয়ে যাবেন। কারণ আপনার এই এভিডেন্স তো বিভিন্ন জায়গায় ইউজড হবে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করবে, পলিসিতে করবে, প্রোগ্রামে করবে, প্ল্যানে করবে, প্রোটোকলে করবে। যেমন আমাদের এখানে যারা ডক্টর আছেন ওনারা জানেন যে আহা গাইডলাইন, এসএসসি গাইডলাইন, অথবা যে বিভিন্ন আমাদের যে সোসাইটি গুলো গাইডলাইন করে দিয়ে থাকে, সেই গাইডলাইনে কিন্তু প্রচুর পরিমাণে মেটা অ্যানালাইসিস করে সেখানে গ্রেড অফ এভিডেন্স এবং লেভেল অফ রিকমেন্ডেশন দেয়া থাকে। এটা বেসড অন সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিস। এখন আমরা আসি যে আমরা যে আমাদের এই যে মাস্টার ফাইলে যখন আমরা কাজটা করব, সে কাজটা করার পরে আমরা অ্যানালাইসিসটা কিভাবে করব। এই মেটা অ্যানালাইসিসটা ইট ইজ মোর অর লেস দ্য টেকনিক্যাল অ্যানালাইসিস। যেমন আপনি এটা করতে পারেন মেটা এক্সেলে করতে পারেন, একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার। আবার আপনি এটা চাইলে আর এ করতে পারেন কোডিং করে, আবার স্ট্যাটাতে করতে পারেন, আবার আপনি র্যাপমেনে করতে পারেন। তার মানে আবার আপনি এখানে কক্রেন রিভিউ যে সফটওয়্যার, সেভাবে করতে পারেন। তা আমরা কিভাবে কাজটা করে থাকি, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের কাজগুলো আমি এখানে নিয়ে আসি নাই। আমি চেষ্টা করেছি থিওরিটিক্যাল বিল্ড আপটা যদি আপনার ক্লিয়ার হয়, কারণ সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস এই যে একটা রিগোরাস প্রসেস, এই প্রসেসটা একটা সেশনে ক্লিয়ার করা যাবে না।
আপনাকে প্রথম থিওরিটা বিল্ড আপ করার পরে তারপরে আপনাকে প্র্যাকটিক্যাল যে সিমুলেশন অথবা ডেমনস্ট্রেশন সেটা আমরা হয়তো আরো একটা সেশন কন্ডাক্ট করতে পারি। এখন আমরা আসি থিওরিটিক্যালের যে ব্যাকএন্ডে কি কি কাজ করে থাকি। সেটা হচ্ছে এই যখন আমার 10টা পাবলিশড আর্টিকেলের রেজাল্টকে আমি মাস্টার ফাইলিং করব, করার পরে আমি যে কোনো একটা সফটওয়্যার মেটা এক্সেল আর স্টেটা রেভমেন দিয়ে আমি বক্স প্লট করব। বক্স প্লট, এই যে আমার এই যে একটা প্লট করা আছে ফরেস্ট প্লট, দেখেন আমরা ফরেস্ট প্লট করব। এই ফরেস্ট প্লটটা হচ্ছে আমাকে, এই যে দেখেন আমার যে স্টাডিগুলো, এটা আমার রিসেন্ট স্টাডি থেকে কাজটা করা। আমি একটু আইডিয়া দিচ্ছি। আমাদের দেখেন কয়টা স্টাডি ছিল, 1 2 3 4 5টা স্টাডি। এই 5টা স্টাডি থেকে আপনারা দেখেন যে এই যে আমরা একটা ডায়মন্ড পেয়েছি। আমি এই জন্যই গল্পটা শুরু করেছিলাম, ওয়াই ডায়মন্ড ইজ প্রেশাস স্টোন ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ডায়মন্ড আমরা জুয়েলারি সেটিং এ, রিং, ইয়াররিং, নেকলেসে ব্যবহার করি, এটা কেন এত প্রেশাস? কারণ এটা 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 সার্টেন প্রসেসের মধ্য দিয়ে যায়। সেই প্রসেসগুলো যখন যায়, তারপরে যখন সেটাকে কাটিং করে ডিজাইনিং করে, তারপরে সেটা এই যে কালার, তার আমরা ফুডসি বলি, হ্যাঁ, ফুডসিতে আমরা বলি তার কালার, তার ক্ল্যারিটি, তার কাটিং, তার ক্যারেট, এটাই তো ডায়মন্ড। ঠিক সেম ডায়মন্ডটা আমরা পাবো মেটা অ্যানালিসিস করে। এই যে দেখেন আমার এক একটা স্টাডি এক এক ধরনের রেজাল্ট দিচ্ছে। এটা আমার 1997 এর যে স্টাডিটার রেজাল্ট, তারপরে লক 1952 এর রেজাল্ট, তারপরে লগস 1997 এর রেজাল্ট, রেনল্ডস এর রেজাল্ট। আমরা এই অন দা বেসিস অফ এই রেজাল্ট গুলোকে সামারাইজ করে, আমরা অ্যানালাইসিস করে যখন আমরা ফরেস্ট প্লট করব, তখন আমরা 95% ইন্টারভেলে দেখেন আমরা একটা উই উইল গেট দ্য ডায়মন্ড। এই ডায়মন্ডটাকেই হচ্ছে মেটা অ্যানালিসিস। যেমন এখানে রিস্ক রেশিও আছে, দেখেন রিস্ক রেশিওটা 0.2 থেকে 5 পর্যন্ত ছিল, কিন্তু যখন এটা আমরা পিন পয়েন্টিং করছি, দেখেন আমরা যখন এটাকে রিস্ক রেশিওটা স্কেলে বের করছি, দেখেন এটা কিন্তু 1 এর মধ্যে আছে। আমাদের যে পলিসি মেকার, আমাদের যারা প্রোগ্রামার, আমাদের যারা প্রোটোকল ডিজাইনার, আমাদের যারা প্ল্যানার, তারা বলে থাকেন যে রেঞ্জ আমাকে এফেক্ট করবে, তুমি আমাকে ইউ জাস্ট টেল মি দা পিন পয়েন্ট অফ ইউর রেজাল্ট। এই যে পিন পয়েন্টিং করার ক্ষেত্রে, এই যে আপনাকে স্পেসিফিক করার ক্ষেত্রে, তখন আপনাকে এই মেটা অ্যানালিসিস এর মাধ্যমে এই ডায়মন্ড আপনাকে পেতে হবে। এই ডায়মন্ড যখন আপনি পাবেন, তখন আপনি দেখেন একটা বিশাল বড় রেঞ্জকে একবারে পিন পয়েন্টিং করতে পারছেন। তখন পলিসি মেকাররা এই পার্টটাকে কাজ করে। তখন এই পয়েন্টটা, এই রেজাল্টটা নিয়ে ওনারা ওনাদের পলিসি, প্রোগ্রাম, প্রোটোকল যেগুলো গাইডলাইন ডেভেলপ করে, সেই গাইডলাইনে চলে আসে। আমরা এই কাজটা করে থাকি ফরেস্ট প্লটের মাধ্যমে। ফরেস্ট প্লট সামারাইজেস ইন্ডিভিজুয়াল স্টাডি রেজাল্ট and the overall effect, helping to assess consistency, precision and significance across studies. আমরা যখন ফরেস্ট প্লটের মাধ্যমে এই আমরা ডায়মন্ড শেপটা পাবো। এই ক্ষেত্রে হচ্ছে আমি এই ক্ষেত্রে আমার যে ফরেস্ট প্লটের ক্ষেত্রে আমি আমার স্টাডির দুটো ফরেস্ট প্লট আপনাদের সাথে শেয়ার করেছি। একটা ফরেস্ট প্লট হচ্ছে রিগার্ডিং আউট অফ পকেট পেমেন্ট, যে বাংলাদেশে হেলথ কেয়ার সিক করতে যে মানুষ কত পার্সেন্ট টাকা আউট অফ পকেট দেয়, সেটা দেখেন এই যে এটা বিভিন্ন বিভিন্ন রেঞ্জে ছিল। এই যে আমরা প্রায় 10টা আর্টিকেলকে একসাথে কম্বাইন করেছি, পরে আমরা একটা পিন পয়েন্টিং করেছি, যা আমরা জানি এটা 62 থেকে 74 পর্যন্ত আমাদের দেশে এই রেঞ্জ। কিন্তু আমরা যখন পলিসি মেকিং এ এটাকে আমরা পিন পয়েন্টিং করেছি, এই ডায়মন্ড পেয়েছি, তখন সেটা আসছে 72.5। এই যে ফরেস্ট প্লটে এই যে আপনি একটা রেঞ্জকে পিন পয়েন্টিং করবেন বাই গেটিং ডায়মন্ড, দিস ইজ মেটা অ্যানালিসিস। আমরা আরেকটা করেছি ক্যাটাস্ট্রফিক হেলথ কেয়ার এক্সপেন্ডিচারে, এটাও আমার আর্টিকেলের, যে আর্টিকেল থেকে এই যে আমরা ক্যাটাস্ট্রফিক হেলথ কেয়ার এক্সপেন্ডিচার, এটা 12 থেকে শুরু করে এটা 35 পর্যন্ত আপনার এই ক্যাটাস্ট্রফিক হেলথ কেয়ার এক্সপেন্ডিচার বাংলাদেশে আছে। আমরা পিন পয়েন্টিং করেছি দিস ইজ দ্য ডায়মন্ড। আমরা করেছি 25% হাউস হোল্ড
are facing the catastrophic health expenditure for the expenses of health. তার মানে এটা খুবই অ্যালার্মিং যে আমার এত পার্সেন্ট হাউসহোল্ড যদি ক্যাটাস্ট্রফিক হেলথ কেয়ার এক্সপেন্ডিচারে ফেসিং করে, তার মানে এই হাউসহোল্ড গুলো আলটিমেটলি পভার্টিতে চলে যাবে। তা আমরা একদিক দিয়ে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি নিচ্ছি, আরেক দিক দিয়ে ইটসেলফ আমার যে মেকানিজমে পভার্টি তৈরি হচ্ছে, তখন এটা আমাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, তখন এটা পলিসি মেকারদের অ্যাটেনশন সিক করে যে এখানে একটা ইফিসিয়েন্সি অথবা ইকুইটি ইস্যু আছে। আমরা মেটা অ্যানালিসিসে র্যান্ডম ইফেক্টের মাধ্যমে ফরেস্ট প্লট দিয়ে আমরা আমাদের ডায়মন্ডটা, ডেজার্ট যে রেজাল্ট অথবা ডায়মন্ডটা আমরা পেতে চাই। এই জায়গাটা আমি আপনাদের সাইকিতে এমবেডেড করতে চাই, যে আপনাদের থট প্রসেসে যে আমরা মেটা অ্যানালিসিস দিয়ে কি করি। সহজে আমরা মেটা অ্যানালিসিস দিয়ে আমরা ফরেস্ট প্লটের মাধ্যমে আমাদের যে ডেজার্ট গোল বা রেজাল্ট আমরা ডায়মন্ডটা পেতে চাই। কেন? এই যে পিন পয়েন্টিং করার জন্য, রিলায়েবল কনক্লুশনের জন্য। আমরা ফরেস্ট প্লটের সাথে সাথে আমরা ফানেল প্লট করি। এই ফানেল প্লটটা কেন করি? ফানেল প্লটটা করি আমি যে লাস্ট 10 ইয়ার্স বা 20 ইয়ার্স এর পাবলিশড আর্টিকেল নিয়ে কাজ করব, সেখানে কি আমার কোনো পাবলিকেশন বায়াসনেস আছে কিনা। পাবলিকেশন বায়াসনেস দেখার জন্য আমি ফানেল প্লটে কাজ করি। যেমন এটা ছিল আমার যে আউট অফ পকেট পেমেন্টের এই যে পাবলিকেশন বায়াসনেসটা দেখার, আমরা এখানে দেখলাম যে না, পাবলিকেশন বায়াসনেসটা নাই। যদি আপনার এই যে ট্রায়াঙ্গেল এরিয়ার বাইরে সবগুলো অথবা ভিতরে সবগুলো থাকে, তখন আপনি বুঝবেন সেখানে পাবলিকেশন বায়াস আছে। কিন্তু আমরা এটা এই যে প্রুফ করছি যে না, পাবলিকেশন বায়াস নাই। আমরা এই ক্যাটাস্ট্রফিকীয় ফানেল প্লট দিয়ে আমরা দেখলাম পাবলিকেশন বায়াস নেই। তার মানে আমরা ফরেস্ট প্লট দিয়ে ডায়মন্ডের মাধ্যমে পিন পয়েন্টিং করি ফোকাস, আর ফানেল প্লট দিয়ে আমরা পাবলিকেশন বায়াসটাকে দেখি। আপনারা যারা এই অনেক সুন্দর সুন্দর কমেন্ট, থট, ইনসাইট শেয়ার করেছেন আমাদের সাথে, আমরা তাদেরকে খুবই হাম্বল রিকোয়েস্ট করব, এই যে ককরেন হ্যান্ডবুক ফর সিস্টেমেটিক রিভিউ অফ ইন্টারভেনশন, এটা আউটস্ট্যান্ডিং বুক, আর অ্যান ইন্ট্রোডাকশন টু সিস্টেমেটিক রিভিউ, এই দুটো বই যদি যারা সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিসের উপরে কেরিয়ার গড়তে চান, যারা এভিডেন্স সিনথিসিসে আসতে চান, যে এভিডেন্স সিনথিসিস ফিল্ডে আমি কাজ করতে চাই, আমি ট্রেল ব্লেজার অথবা হারভিঞ্জার হতে চাই বা পাথ ফাইন্ডার হতে চাই, সেক্ষেত্রে আপনারা এই দুটো বই আপনাকে অনেক হেল্প করবে। এমনকি ককরেন রিভিউ, ককরেন যে লাইব্রেরি আছে সেখানে অনেকগুলো ককরেন সিস্টেমেটিক রিভিউ এর উপরে কোর্স কন্ডাক্ট করে, আপনারা চাইলে অনলাইনে কোর্সগুলো করতে পারেন। এই কোর্সগুলো করলে আপনার যে নলেজ বিল্ডিংটা আরো, ফাউন্ডেশনটা আরো স্ট্রং হবে। এই দুটো বই আপনাদের জন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করছি। আমরা মোটামুটি একেবারে একটা গ্লিমসেস অফ দি সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিস দিয়েছি। এরপরে এই সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিস এর আমরা একটা হ্যান্ডস অন ট্রেনিং সেশন আয়োজন করব, যে আমরা যদি একেবারে ফিজিক্যালি ট্রেনিংটা কন্ডাক্ট করাইতে পারি, যে আপনারা ল্যাপটপ নিয়ে আসবেন, কিভাবে একটা সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালিসিস একেবারে বসে বসে হ্যান্ডস অন ট্রেনিং কন্ডাক্ট করবেন, সেটা আমরা আয়োজন করব। আপনাদের প্রশ্নের মানে আন্তরিকতা থেকে আমাদের এটা মনে হয়েছে এই কাজটা করা উচিত। তা আমি আমার এখানেই শেষ করছি। আপনাদের সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালিসিস নিয়ে যদি কোনো কোয়েশ্চেনস, কমেন্টস, থটস থাকে, প্লিজ শেয়ার উইথ আস। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং এন্ড অ্যাক্টিভ লিসেনিং। এবং আমি বায়ো হেলথ রিসার্চ সেন্টার ফর বায়ো হেলথ রিসার্চ বাংলাদেশকে আমি তাদের প্রতি গ্রেটফুল যে এত সুন্দর একটা আয়োজন করে, যার মাধ্যমে আসলে যারা নিউফাইট বা আর্লি লেভেল বা মিড লেভেল রিসার্চার তারা উপকৃত হন। প্লিজ থ্যাংক ইউ এই ভাইয়া। দক্ষিণ আপু, এটা আপনার কাছে আমি এখন ফ্লোর দিচ্ছি। এখন যদি কোনো কোয়েশ্চেন, কমেন্ট থাকে, প্লিজ। Thank you, Elahi Bhai. From the chat box, we can see that all the participants I think they have found the session very interesting
and they have got to learn many things. And thank you again, Elahi Bhai, for the exceptionally clear, practical, and valuable session tonight. From formulating the research question and comprehensive literature searching to study selection, data extraction, and final statistical synthesis, your insights have beautifully mapped out the entire systematic review and meta-analysis process that we all knew this is the most complicated type of research. And also our sincere thanks to Center for Biohealth Research Bangladesh for organizing this international series, and to all of our participants for your active engagement and excellent questions and encouraging comments. Thank you all for your time. If there are no questions or comments, I think we can call this session a day. Thank you, Noshin Apu, for conducting beautifully and aesthetically encoding the session. আমি এখন একটু স্কুপ দিচ্ছি, আমাদের সাথে জয়েন করেছেন আবু ইসাফ এমডি নাজিম, সিলেটের রিনাউন্ড হেমাটোলজিস্ট, এবং উনি রিসার্চে প্রচুর কাজ করে থাকেন। আমি ওনার কাছ থেকে ডাক্তার আবু ইউসুফ এমডি নাজিম, বস আপনি যদি কিছু শেয়ার করেন প্লিজ, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। জি নাজিম ভাই প্লিজ, যদি আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, সুভা আপু কারো কি কোনো প্রশ্ন আছে বা এরকম আর কারো কোনো থট শেয়ার করতে চাচ্ছেন বা এটা সম্পর্কে আরো কিছু জানতে চাচ্ছেন, এমন কিছু প্লিজ। Requesting the participants, if you have any question or any query or any comments to share, please share your thoughts. আচ্ছা, আমাদের সাথে ওই যে ব্র্যাক থেকে আছেন, ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স থেকে আয়েশা আক্তার প্লিজ। শি ইজ এ ম্যাথমেটিশিয়ান। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো। আমি হচ্ছি ব্র্যাক থেকে বলছি, আমি হচ্ছি মাইক্রোফিন্যান্সের সিও। আমার সাথে আরো সিও আমি অ্যাড করে দিয়েছি এখানে। একজন আপা আছেন যিনি হচ্ছে যক্ষা ইতে ছিল, যক্ষা প্রোগ্রামে ছিল, আমাদের সুমা আপা। আর আরেকজন হচ্ছে আমাদের সিও, সে হচ্ছে দাউদ ভাই। দাউদ ভাইকে আমি এখানে অ্যাড করে দিয়েছি, উনি হচ্ছে অ্যাকাউন্টিং এর। আর এখানে যারা স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এগুলো নিয়ে যাদের কোনো ঝামেলা থাকবে, আশা করি আমরা হেল্প করতে পারবো। আর এখানে সবকিছুই আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ মামা ডক্টর মোহাম্মদ এলাই খন্দকার, এখানে আমাকে কথা বলার অপরচুনিটি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আয়েশা আক্তার। আমাদের সাথে এই যে মহসিনা যে আছেন, আমি ওনার পরিচয়টা জানি না, উনি মনে হয় নার্সিং থেকে আছেন কিনা। প্লিজ আপনার কোনো কোয়ারি বা আপনার যদি কোনো ইনসাইট শেয়ার করতে চান, মহসিনা। সিস্টেমেটিক রিভিউ নিয়ে আপনার যদি কোনো কমেন্ট থাকে প্লিজ, এনি কমেন্টস, কোয়েশ্চেনস, থটস। আচ্ছা ঠিক আছে, তাইলে এই ইসমাইল, আমরা তাহলে কি ফর্মালি এটাকে ক্লোজিং করে দেব কিনা, তুমি একটু ডিসিশন দাও। নৌশিন আপু তাহলে এটা ক্লোজিং করে হ্যাঁ, দিবে। হ্যাঁ নৌশিন আপু প্লিজ। প্লিজ।
রোশিন আপু, আপনি আরেকবার একটু ক্লোজিং করে দিবেন প্লিজ। Sure, yeah. Thank you so much to all the participants for your encouragement and appreciation for this session. And thank you again, Dr. Mohammad Elahi Khondokar, for the exceptionally clear, practical, and valuable session tonight. And we all know that the systematic review is one of the hardest or comprehensive research type. And when the novice or new researchers are trying to or opting for SRMAs, the hurdles they go through. I think after this session, they will have at least some guideline or to map out the entire process. Thank you, Elahi Bhai, for this session again. And also Center for Biohealth Research Bangladesh for organizing this international series. And all the participants, thank you so much for your appreciation and encouragement. I hope this session was valuable to you. And thank you for your time and have a good night. We look forward to seeing you at our next webinar when we will be doing our SRMA hands-on training. So thank you so much again, everyone. থ্যাংক ইউ। Thank you so much.